ওকে, তো আজকে আমাদের কি হওয়ার কথা ছিল? সম্ভবত হচ্ছে বাংলা ব্যাকরণ আর হচ্ছে ইতিহাস। এবার আমি ভূগোলের হচ্ছে ভারত চ্যাপ্টারটা একটু এগোবো। তো যারা যারা আমাকে কাজ পাঠিয়েছিলে কারেকশন করে দেওয়া হয়েছে, বা এরকম কেউ আছো যারা বাকি আছে? কেউ আছে? শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। কারো বাকি আছে? অয়ন্তিকা শোনা যাচ্ছে, সানাফা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম, ওকে। আপাতত কারো কিছু বাকি নেই। লাস্ট আমাদের হচ্ছে ব্যাকরণে কতখানি পর্যন্ত হয়েছিল? ব্যতিহার কর্তৃকার পর্যন্ত হয়েছিল। হুম, ব্যতিহার পর্যন্ত হয়েছিল। ওই কর্তিকারকের যে ভাগগুলো ছিল তার 5টা পর্যন্ত হয়েছিল আশা করি, তাই তো? হ্যাঁ স্যার। এবার আসছি বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তা বলতে কোনটাকে বোঝাচ্ছে? একটা বাক একটা বাক্যের অংশকে বলা হয়, আগে ভাবতে হবে যে বাক্যাংশ জিনিসটা কি। বাক্যাংশ মানে হচ্ছে বাক্যের যেটা অংশ সেটাকেই বলা হচ্ছে বাক্যাংশ। একটি বাক্যাংশ যখন বাক্যের কর্তা রূপে কাজ করে, একটা বাক্যের অংশ সেটা যখন কি করছে, বাক্যটার কর্তা রূপে কাজ করে, তখন তাকে বাক্যাংশ কর্তা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি বাক্যের কিছুটা অংশ ক্রিয়ার কর্তা হলে তাকে বাক্যাংশ কর্তা বলবো। তার মানে বাক্যটার মধ্যে কিছুটা অংশ যদি কর্তা হয়, ঠিক আছে, ক্রিয়ার কর্তা, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, সেটাকে আমরা বলি ক্রিয়া। সেই ক্রিয়াটার যখন কর্তা হবে তখন সেটাকে আমরা কি বলতে পারি? তখন সেটাকে বলতে পারি আমরা হচ্ছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বল না। হুম, নিজেতে ওদের একটা নাম্বার ছিল, ওই নাম্বারটা তো এখন আর আমার মনে নেই, আর ওখানেতে আমি একটু ক্লাস করছি তাহলে 7:30, ওদের তো ওটা 4 ঘন্টার মধ্যে পাঠাতে হয়। উম, ঠিক আছে, তুই আমি পাঠিয়ে রাখ, আমি ক্লাস করিয়ে আমি করে নেবো। হুম 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 হুম। তো সুতরাং আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হচ্ছে, সেটা কি সেটাকে আমাদেরকে জানতে হবে। প্রথমত প্রথমত হচ্ছে যে একটা বাক্য, সেই বাক্যের মধ্যে আমরা কি দেখতে পেলাম, যে একটা বাক্যাংশের মধ্যে যেটা কর্তা, ঠিক আছে, একটা বাক্যাংশের মধ্যে যেটা হচ্ছে কর্তা, সেটাকে কি বলা হচ্ছে? বাক্যাংশের কর্তা। যেমন আমি বলতে পারি, তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায়নি। তোমার চলে যাওয়াটা তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায়নি। এখানে তোমার এই চলে যাওয়াটা হলো হচ্ছে বাক্যাংশ কর্তা। কেন?
কারণ হচ্ছে আমরা একটা বাক্যের মধ্যে এখানে পাচ্ছি তোমার, এটা কর্তা, অবশ্যই কর্তা। কিন্তু এই তোমার বলেই আমি থেমে যেতে পারি না, তাহলে বাক্যটা আমার সম্পূর্ণ হয়ে উঠছে না। তাহলে এখানে এই তোমার এই চলে যাওয়াটা, অর্থাৎ বাক্যের সাথে মানে বাক্যের মধ্যে কর্তার সাথে ক্রিয়া দুটো কিন্তু ওতপ্রোতভাবে সংযুক্তপূর্ণ। অর্থাৎ সৎ পথে জীবনযাপন করা, এই যে আমি একটা বললাম, বাক্য বললাম, সেখানে আমি দেখতে পাচ্ছি সৎ পথে জীবনযাপন করা হচ্ছে বাক্যাংশ কর্তা। কেন? বা তোমার এই চলে যাওয়াটা হলো বাক্যাংশ কর্তা। তাহলে কেন হচ্ছে? অর্থাৎ চলে যাওয়াটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? বাক্যের কর্তার দ্বারা। সেই কর্তাটাকে না তোমার। সে কারণের জন্য আমরা বলতে পারি একটা বাক্যের মধ্যে যে অংশটা সংযুক্তপূর্ণ হয়েছে বা ফুলফিলমেন্ট কাজ করছে, সেটাকেই আমরা বলছি বাক্যাংশ কর্তা। এটা সম্পর্কে কারো ডাউট? বলো। স্যার এখানে পুরো বাক্যটাই কি একটা কর্তা হিসেবে কাজ করবে? এখানে পুরো বাক্যটা না, বাক্যাংশ বলা হয়েছে, বাক্যের কিছুটা অংশ। অর্থাৎ মানে বাক্যের কিছুটা অংশ এখানে কাজ করবে, পুরোটা না, যেখানে ক্রিয়ার সাথে কর্তা ডিপেন্ডেন্ট হয়ে উঠবে। কি বললাম বুঝতে পারছো? মানে ধরো একটা লাইন আমি বললাম, সেই লাইনের মধ্যে বলছে তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায়নি। তাহলে ভালো দেখায়নিটা কেন কর্তা হলো না, বাক্যাংশ কর্তা হলো না কেন? কারণ এটা অবজেক্টিভে পড়ে গেল, এটা আমার লাগবে না। তোমার চলে যাওয়া, তারা চলে যাওয়ার উপর ভিত্তি করে তবে তো আমার ভালো লাগা কি ভালো লাগবে না সেটা নির্ভর করছে, তাই না? হ্যাঁ। তো সে কারণের জন্য বলছে তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায়নি। তাহলে আমি এখানে অবশ্যই ভাবে বলতে পারি যে এটা একটা বাক্যাংশ কর্তা। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে উপবাক্যীয় কর্তা। উপবাক্যীয় কর্তা, জটিল বাক্যের একটি উপবাক্য বা খণ্ডবাক্য যখন কর্তা রূপে কাজ করে। ভালো করে বুঝতে হবে, জটিল বাক্যের একটি উপবাক্য বা খণ্ডবাক্য যখন কর্তা রূপে কাজ করে তখন তাকে আমরা উপবাক্যীয় কর্তা বলছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, জটিল বাক্য। ঠিক আছে, তাহলে জটিল বাক্য কাকে বলে অয়ন্তিকা? যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে তাকে জটিল বাক্য বলে। এটাও যেমন হবে একাধিক সরল বাক্য থাকে, তাই না? হ্যাঁ। তাহলে হ্যাঁ আমরা, স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, জটিল বাক্যের একটি উপবাক্য বা খণ্ডবাক্য যখন কর্তা রূপে কাজ করবে, মানে একাধিক সরল বাক্য একটা বাক্যের মধ্যে রয়েছে, তার মধ্যে যে কোনো একটা বাক্য কর্তা রূপে যখন কাজ করছে তখন আমি সেটাকে কি বলছি? উপবাক্যীয় কর্তা। তাহলে বাক্যের উপর সে উঠে এসে কাজ করছে, হ্যাঁ কি না? তাহলে একটা বাক্য বা একটা লাইন আছে, সেই লাইনে আমি দেখতে পাচ্ছি যে একাধিক কর্তা, একাধিক কর্তা নয়, একাধিক হচ্ছে তোমার বাক্য যুক্ত হয়ে জটিল বাক্য তৈরি হয়েছে। এবার সেই জটিল বাক্যের মধ্যে যে কোনো একটা বাক্য ওদের মধ্যে থেকে উঠে এসে সে কর্তাতি করছে। ঠিক আছে, এরকম থাকে না, আমাদের যখন বন্ধুরা থাকে 4-5 জন বন্ধুর মধ্যে একজন টিম লিডার হয় বা গ্রুপ লিডার হয়, সে যেটা বলে তার উপর মেনে আমরা কাজ করি, সে উপযাজক হিসেবে কাজ করছে আমাদের উপর। ঠিক তেমন একাধিক বাক্যের মধ্য থেকে যে কোনো একটা বাক্য সে কর্তা, সে প্রধান হিসেবে যখন কাজ করবে তখন সেটাকে বলছে কি? উপবাক্যীয় কর্তা। যেমন আমি বলতেই পারি উদাহরণ হিসাবে, মনুষ্যত্বই শেষ কথা ছিল তার জীবনের আদর্শ। তাহলে এর মধ্যে মনুষ্যত্বই শেষ কথা। ঠিক আছে, তার মানে এই মনুষ্যত্ব যদি শেষ কথা না থাকতো তাহলে জীবনের আদর্শ আমাদের পূরণ হতে পারতো না। তাহলে জীবনের আদর্শটা কি যদি প্রশ্ন করা হয়, তাহলে আসবে মনুষ্যত্বই শেষ কথা। তার মানে মানুষ হয়ে জন্মানোটা বা মানুষের যে আচার আচরণগুলোকে মেনে চলা, সেটাই হচ্ছে বাস্তব। তো সে কারণের জন্য এখানে এই বাক্যটাকে কি বলা হয়েছে? এটাকে বলা হয়েছে উপবাক্যীয় কর্তা। আশা করি ক্লিয়ার। এটাতে আশা করি কারো কোনো কোশ্চেন থাকবে না, হেভি ইজি একটা পার্ট। এরপর হচ্ছে নিরপেক্ষ কর্তা। বাক্যের যখন সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া
কর্তা আলাদা হয়ে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলছে। তাহলে নিরপেক্ষ কর্তা কোনটা? একটা বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কর্তাগুলো কি হচ্ছে আলাদা হলে, তাদের কর্তাগুলো আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলছে। একটা বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াও রয়েছে, অসমাপিকা ক্রিয়াও রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা রয়েছে সেটাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। কেন? শর্ত সাপেক্ষ বাক্যে অসমাপিকা ক্রিয়ার কর্তাটা কারো অপেক্ষা করে না। তাহলে আমরা দেখতে পাই এটা শর্ত সাপেক্ষ, মানে এটা শর্ত দেয়া হয়েছে যে অসমাপিকা ক্রিয়া কর্তাটি কারো অপেক্ষা করবে না, নিজেই ক্রিয়া সম্পন্ন করে নেবে, এ কারোর জন্য অপেক্ষা করবে না। অর্থাৎ ক্লাসে যারা স্বার্থপর বন্ধু হয়, এটা সবসময় মনে রাখতে হবে, ক্লাসের যারা স্বার্থপর বন্ধু হয় তারাই হচ্ছে নিরপেক্ষ কর্তা হবে। কেন? কারণ এ কারো কথা ভাববে না, এ একা একা কাজটা চুপি সারে করে বেরিয়ে চলে যাবে এবং এ একা নিজে ক্রিয়াটা সম্পন্ন করে দেবে। যেমন সমীর এলে শুভময় যাবে, এই বাক্যে শুভময় হচ্ছে সমীর আসার অপেক্ষা করলেও সমীর কারো অপেক্ষা করছে না। সমীর এলে শুভময় যাবে, তা সমীর এলে, সমীর কখন আসবে তারপর শুভময় যাবে। শুভময় খুব ভালো বন্ধু, শুভময় ওয়েট করছে যে সমীরটা আসুক তারপর দেখছি। আদৌ সমীর আসবে কিনা শুভময়ের কাছে এটার কোনো গ্যারান্টি নেই, শুভময় বেরিয়ে চলে যেতে পারে। ওই জন্য বাক্যে সমীর হচ্ছে নিরপেক্ষ কর্তা, সে নিজের ইচ্ছা দিন, নিজে যেটা মনে করবে সেটাই। তাই এখানে সমীরকে বলা হয়েছে নিরপেক্ষ কর্তা। কিন্তু শুভময় ভালো বন্ধু, যে আমার প্রাণের বন্ধু আসবে, আমি একটু দাঁড়াই, ওয়েট করে যাই, একসাথে পড়তে যাব, কিন্তু আদৌ গিয়ে হয়তো দেখছে যে সে তার পড়তেই যাওয়া হলো ওই দিনটা, অথচ সমীর সেখানে গিয়ে পড়তে হাজির, পড়া কমপ্লিট করে বাড়ি ফিরছে। এটা হতেই পারে, সেই জন্য বলছে এটাকে নিরপেক্ষ কর্তা, এইভাবে মনে রাখতে হবে। তাহলে আমাদের কি হবে, জীবনে কোনোদিন ভুলতে পারবো না, ব্যাকরণ গুলে খেয়ে নিতে হবে। এরপর আসছি সহযোগী কর্তা। বাক্যে যদি দুটো কর্তা থাকে, একটা বাক্যের মধ্যে কি থাকবে, দুটো কর্তা থাকবে এবং তাদের পরস্পরের মধ্যে কি থাকবে, সহযোগিতায় ভাব থাকে। ঠিক আছে, একটা বাক্যের মধ্যে দুটো কর্তা থাকতে হবে এবং তাদের পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব থাকে, অর্থাৎ দুই বা ততোধিক কর্তার মধ্যে সহযোগিতা থাকতে হবে, তাকে সহযোগী কর্তা বলবো। তার মানে কি, একটা পরিবার রয়েছে, একান্নবর্তী পরিবার, বাবার একটা পরিবার, মানে আমাদের একটা পরিবার, কাকা কাকুমাদের একটা পরিবার, জেঠু জেঠিমাদের একটা পরিবার, এরকম সব পরিবার রয়েছে, ছোট ছোট টুকরো টুকরো পরিবার রয়েছে। একে অপরের সঙ্গে একটা কোরিলেশন রয়েছে, একে অপরের সঙ্গে একটা সংযুক্ত রয়েছে, একে অপরের সঙ্গে একটা কি রয়েছে, ভাব বিনিময় রয়েছে, একে অপরের সঙ্গে একটা আদান প্রদান রয়েছে, এ ওকে সাহায্য করে, ও ওকে সাহায্য করে, এইভাবে কোরিলেশন তৈরি হয়। তো যখন একটা বাক্যের মধ্যে একাধিক কর্তা অবস্থান করবে ঠিক এইভাবে, তো তাদের যে সুসম্পর্ক গড়ে উঠবে সেটা দুই হতে পারে অথবা তার বেশি হতে পারে, কর্তার মধ্যে সহযোগিতা থাকবে, তাকে সহযোগী কর্তা বলবো আমরা। যেমন আমি বলতে পারি তুমি আমি মিলে পৌঁছে যাব, তাহলে এখানে তুমি আমি কর্তা, এই দুটির মধ্যে সহযোগিতার ভাব থাকায় তাহলে তুমি এবং আমি এই দুটোই কর্তা। এখানে আমি বলতে পারি না যে তুমিটা কর্তা আমিটা কর্তা নয়, এখানে তুমি আমি দুটোই কর্তা পাচ্ছি। তো সুতরাং একে অপরের সাথে সম্পর্ক তৈরি করে তারপর আমরা বললাম কি দুটোর মধ্যে সহযোগিতার ভাব থাকতে হবে, তাহলে ওকে সহযোগিতা করছে তবে পৌঁছে যাচ্ছে বিষয়টা নিয়ে। তো সে কারণের জন্য বলছে যে এটাকে সহযোগী কর্তা। যেমন আর একটা উদাহরণ হয়, শাশুড়ি বউয়ে বসে রুটি করছে, তাহলে রুটিটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে, শাশুড়ির দ্বারাও হচ্ছে আবার বউয়ের দ্বারাও হচ্ছে, তাহলে এখানে শাশুড়িও যেমন হচ্ছে আমার কাছে কর্তা, আবার বউও হচ্ছে এখানে সেরকম হচ্ছে কর্তা। তো সুতরাং শাশুড়ি আর বউ দুটো এখানে কর্তা পাচ্ছি, সুতরাং আমি বলতে পারি এই ধরনের বাক্যগুলোকে সহযোগী কর্তা, এটাকে বলতে পারি সহযোগী কর্তা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা জানবো যে বিষয়টা, সেটা হচ্ছে অনুক্ত কর্তা।
অনুক্ত কর্তা কোনটা? কর্মবাচ্যে বা ভাববাচ্যে বিভক্তি বা অনুসর্গযুক্ত কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। তাহলে কর্মবাচ্যে বা ভাববাচ্যে, তাহলে আমরা কর্মবাচ্য কোনটাকে বলবো? যেটা আমার কাজ করা বোঝাচ্ছে সেটাকে, যেটা কাজের ওপর রিলেটেড সেটা কর্মবাচ্য। ভাববাচ্য কোনটা? যেটা হচ্ছে ভাবের দ্বারা আমরা যে বিষয়টাকে অ্যানালিসিস করি সেটাকে আমরা ভাববাচ্য বলবো। যখন বিভক্তি বা অনুসর্গ যুক্ত কর্তাকে আমরা কি বলবো? অনুক্ত কর্তা। যেমন একটা উদাহরণ নিয়ে আসি বিষয়টা নিয়ে। একদিন বাড়িতে আসবে, এখানে কর্তা উহ্য আছে, হ্যাঁ কি না? আছে। তাহলে একদিন বাড়িতে আসবে, আমি কাউকে বলতেই পারি তোমাদের এখানে তিনজন আছো, তোমাদেরকে বললাম একদিন বাড়িতে এসো। এবার তোমাদের মনের মধ্যে সংশয় এসে গেল, স্যার কাকে বললো, আমাকে, ওকে না ওকে? একটা প্রশ্ন জাগতে পারে। যদি আমি কারোর নাম ধরে বলতাম তাহলে সেই ব্যক্তিটা হতো কর্তা। যদি বলতো তুমি আমাদের বাড়িতে একদিন আসবে, তাহলে সেটা হতো কি? সেটাও হতো একটা কর্তা। তাহলে এখানে কর্তা উহ্য আছে, তাই এটা অনুক্ত কর্তা। তাহলে যে সমস্ত মানে যে সমস্ত বাক্যের মধ্যে আমরা দেখতে পাবো কর্তা থাকছে না, কর্তা উহ্য, সেটাকে আমি বলবো অনুক্ত কর্তা। যে মহাশয়ের কি করা হয়, তাহলে মহাশয়টা কে? আগে জানতে হবে যে মহাশয়টা কে, এই পার্সনটা কে, সেখানেতে আমি এটাকে বলতে পারবো অনুক্ত কর্তা। বলো। স্যার, সাতটার বইতে উহ্যকর্তার অনুক্তকর্তা দুটো আলাদা ভাগ দিয়েছে। উহ্য কর্তা আর অনুক্ত কর্তার দুটো আলাদা আলাদা বলেছে। কি বলেছে ওখানে? হ্যাঁ স্যার, আমার বইয়েও আলাদা স্যার, বলেছে। বলো। উহ্যকর্তা বলছে যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকে কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে অনুমান করা সম্ভব হয়, তখন তাকে বলা হয় উহ্যকর্তা। ও তো বললাম। উদাহরণে বলছে বলো বলো। উদাহরণ বলছে সবার নজর এড়িয়ে কখন যে চলে গেল। তার মানে সবার নজর এড়িয়ে কখন যে চলে গেল, সেটা গেলটা কে? বাক্যের মধ্যে হুম। কর্তাটা কে সেটা উহ্য হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে। আর এটা হুম। আর একটা বলো। আর কিন্তু আর আর একটা একটা জিনিস বলো, অনুক্ত এই যে প্রশ্নটা যেটা তুমি বললে, এটা কি কর্তা বলো তো? উহ্যকর্তা। উহ্যকর্তা, কিন্তু এটা কি আমি যখন প্রশ্ন করছি প্রশ্নটা ভাবের মধ্যে হলো তো? হ্যাঁ। তাহলে এটা কিন্তু ভাববাচ্যের মধ্যে পড়বে। ও। মানে প্রশ্নটা আমি ভালো করে ভাবো, বলছে সবার মধ্যে থেকে উনি বেরিয়ে চলে গেলেন। উনিটা নয়, সম্ভবত বাক্যটা কি ছিল? সবার নজর এড়িয়ে কখন যে চলে গেল। হুম। তাহলে সবার নজর এড়িয়ে কখন যে চলে গেল, তাহলে কে গেল? আমি একটা মন্তব্য করে দিলাম যে সবার মধ্যে থেকে বেরিয়ে চলে গেল। তাহলে অনুক্ত কর্তা হতে গেলে কর্মবাচ্য এবং ভাববাচ্যের বিভক্তি বা অনুসর্গযুক্ত কর্তা হতে হবে। তাহলে আমি বাক্যের প্রথমেই বলে দিয়েছি, তোমাদের বইয়েতে ঠিকই লেখা আছে, ওটাকে ভেঙে দুটো দেখিয়েছে, অর্থাৎ দুটো পার্টকে একসঙ্গে নিয়ে কিন্তু অনুক্ত কর্তা তৈরি হয়। আর একটা যেটা আছে বলো, আমি অ্যানালিসিস করে দিচ্ছি। আর অনুক্ত কর্তায় বলছে কর্মবাচ্যে অথবা ভাববাচ্যে বিভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। এসব ক্ষেত্রে কর্তা প্রধানভাবে উক্ত হয় না। হ্যাঁ। যেমন মহাশয়ের নিবাস কোথায়, এটা হ্যাঁ। ভাববাচ্য, আর তোমার দ্বারা এ কাজ হবে না, এটা কর্মবাচ্য। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অনুক্ত কর্তার ক্ষেত্রে আমরা এটা দেখতেই পাই যে মহাশয়ের কি করা হয় সেটা ভাববাচ্য। ঠিক আছে, সেটা অবশ্যই আমরা দেখতে পাই। আবার অপর দিক থেকে আমরা দেখতে পাই যে আমার দ্বারা ক্ষতি সাধন হয়েছে। ঠিক আছে, এটা কর্মবাচ্য হতেই পারে। তো বিষয় হচ্ছে এটাই, যে যখন একটা বাক্যের মধ্যে আমরা দেখতে পাবো যে কর্তা কি থাকবে? উহ্য থাকবে। কর্তাকে আমি কিন্তু এখানে পাবো না। ঠিক আছে? তবেই সেটা কিন্তু আমার অনুক্তের মধ্যে আসবে। বলো। হ্যাঁ স্যার, আমাদের একটা উদাহরণ আছে যে গৌতম বুদ্ধ কর্তৃক বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল। হ্যাঁ। প্রথম বাক্যে মানে ওই বাক্যেতে গৌতম বুদ্ধ বাক্যে উচ্চতাই এরা অনুক্ত কর্তা, আর বৌদ্ধ ধর্ম কর্তা রূপে প্রাধান্য পাচ্ছে। এই বৌদ্ধ ধর্ম কি করে কর্তা রূপে প্রাধান্য পাচ্ছে? আর একবার বলো। যে গৌতম বুদ্ধ কর্তৃক বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল, হুম। গৌতম বুদ্ধ দিয়েছে যে মানে অনুক্ত কর্তা। হুম। গৌতম বুদ্ধ কর্তৃক বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে।
হ্যাঁ, এখানে দিচ্ছে বৌদ্ধ ধর্ম কর্তারূপে প্রাধান্য পাচ্ছে। বৌদ্ধ ধর্ম কর্তারূপে প্রাধান্য পাচ্ছে। বাক্যটা মনে হচ্ছে কিছু প্রবলেম আছে। পুরো বাক্যটা আমি স্যার বলছি, স্যার, হ্যাঁ, মানে ওই লাইনটা বলছি। গৌতম বুদ্ধ কর্তৃক বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল। আর একটা বাক্য দিয়েছে যে এগিয়ে যাও। হুম প্রথম বাক্যে গৌতম বুদ্ধ ও দ্বিতীয় বাক্যে তুমি উজ্জ, হুম। তাই এরা অনুক্ত কর্তা। প্রথম বাক্যে বৌদ্ধ ধর্ম কর্তারূপে প্রাধান্য পাচ্ছে। তার মানে তোমাদের আর কি বইয়েতে পুরো ডিটেলসে লেখেনি, জাস্ট শর্টে ছেড়ে দিয়েছে। ওখানে হচ্ছে ধরো মানে তোমাদেরকে বোঝানো হয়েছে বা বোঝাতে চেয়েছে যে বৌদ্ধ ধর্ম প্রচার করা হয়েছে, ঠিক আছে? তাহলে সেখানে ফার্স্ট পার্টে বৌদ্ধ ধর্ম কার দ্বারা প্রচারিত হয়েছে, আমরা জানি যে গৌতম বুদ্ধের দ্বারা বৌদ্ধ ধর্ম প্রচার করা হয়েছে। তাহলে সেখানেতে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার কর্তা নেই, ধরো সাপোজ গৌতম বুদ্ধটা নেই, অমিট করা আছে, তাহলে তার পরিপ্রেক্ষিতে তাহলে কি প্রচার করা হয়েছে? তাহলে প্রশ্ন আসছে আমার কি? প্রশ্ন আসছে বৌদ্ধ ধর্ম। তাহলে আমাদের সূত্রে কি আসে? কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক হয়। কর্ম। সুতরাং সেখানে আমাদের লজিক অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী মিলবে হচ্ছে যে আমার কর্তৃকারক, এবং হচ্ছে ওখানেতে তোমার ওই বৌদ্ধ ধর্মটা হবে হচ্ছে তখন কর্তা। ঠিক আছে? যখন স্যার, আমি কি দিয়ে প্রশ্ন করলে তো কর্ম হয়। কে দিয়ে প্রশ্ন করলে, সরি ভুল বললাম, কে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্তৃকারক হয়। তো সুতরাং আমি স্যার, যেটা কে দিয়ে করলে তো বৌদ্ধ ধর্ম উত্তর আসছে না তো। না, কে দিয়ে প্রশ্ন করলে বৌদ্ধ ধর্ম প্রশ্ন আসবে না। আমাকে তুমি ওই পার্টটা একবার পাঠাবে, তো আমি ওটা একবার দেখবো। আর স্যার, অনুক্ত কর্তায় তো কর্তার উল্লেখ করা থাকছে, সেখানে সেটা উজ্জ কর্তা হিসেবে কি করে হবে? না, অনুক্ত কর্তায় কর্তার উল্লেখ থাকবে না। অনুক্ত কর্তাতে আমি তোমাকে বলছি, অনুক্ত কর্তা কর্মবাচ্য এবং ভাববাচ্য, ভালো করে শুনে নাও। অনুক্ত কর্তা হচ্ছে কর্মবাচ্য এবং ভাববাচ্যের যে বিভক্তি বা অনুসর্গ যেটা থাকবে, সেটা হচ্ছে সেই কর্তাকে আমরা বলবো হচ্ছে অনুক্ত কর্তা। ঠিক আছে? ভালো করে মাথায় ঢোকাও যে কর্মবাচ্য এবং ভাববাচ্যের যে বিভক্তি বা অনুসর্গ যুক্ত থাকবে, এই দুটোকে একসাথে মিলিয়ে হবে হচ্ছে অনুক্ত কর্তা। ঠিক আছে? এখানেতে বাক্যের মধ্যে কর্তা কোনরূপ ভাবে থাকবে না, কর্তা এখানে উজ্জ থাকবে। আমি এটা রেফারেন্স বই দিচ্ছি মাস্টার ডিগ্রির। ঠিক আছে? এটাকে অনুক্ত কর্তার উদাহরণ হিসেবে আমি বলবো যে মহাশয়ের কি করা হয়, এটা কিন্তু ভাববাচ্যের মধ্যে আসবে। কিন্তু এখানে মহাশয়ের কি করা হয়, এই যে আমি বাক্যটা বললাম, এখানে পার্টিকুলার কোনো কর্তাকে কিন্তু উল্লেখ করলাম না। তার পরিবর্তে যে মহাশয় বললাম, যে মহাশয় বললাম, সেটাকে কিন্তু আমি একটা ব্যক্তিকে মেনশন করছি এর দ্বারা। তো সুতরাং ওই যে মহাশয়টা আছে, সেটাকে আমি তখন বলবো হচ্ছে অনুক্ত কর্তা। এই মহাশয় যখন আমি বলছি যে মহাশয়ের কি করা হচ্ছে, তাহলে এ কারণের জন্য বাক্যে কর্তা না থাকায় এটাকে আমি ভাববাচ্য কর্তা বলছি। অপর দিক থেকে যদি আমি আবার বলি আমার দ্বারা ক্ষতি সাধন হয়েছে, আমার দ্বারা, তাহলে এখানে আমি, আমি হচ্ছে কে? এখানে আমি হচ্ছে কর্তা, আমি না থাকলে ক্ষতিটা সাধন করা হতো না। সে কারণের জন্য এই প্রশ্নের বাক্যে হবে হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ অনুক্ত কর্তা হতে গেলে বা তৈরি করতে গেলে ভাববাচ্য এবং কর্মবাচ্য দুটোকে একসাথে কম্বাইন্ড করে তৈরি করা যায়। তাহলে আমরা তোমাদের বইয়েতে যেটা লেখা আছে যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, অর্থাৎ অনুক্ত কর্তাকেও দুটো করে ভাগ দিয়েছে এবং উহ্য কর্তা রূপে আর একটা ভাগ বার করেছি। প্রধানত বিষয় হচ্ছে যে অনুক্ত কর্তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ভাববাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য। যে দুটোর কম্বাইন্ডে তৈরি হয়েছে আমার অনুক্ত কর্তা। তাহলে অনুক্ত কর্তার মাধ্যম দিয়ে আমি কোনো বাক্যের মধ্যে কর্তার নাম পেতে পারি, সেটা যখন পাবো সেটা কর্মবাচ্যে আসবে, যখন পাবো না তখন সেটা ভাববাচ্যে আসবে। এটা এটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। এই জিনিসটাকে মাথায় রাখবে। কোথায় কি লেখা আছে বা কি ডেফিনেশন দেওয়া আছে দেখতে যাবে না, ভালো করে একটা জিনিস তোমরা মাথায় রাখবে। অনেক বইয়েতে অনেক তথ্য কিন্তু এখন ঠিকঠাক দিচ্ছে না। বাংলাগুলো বাংলাগুলো বলো বা ভূগোল বলো বা ইতিহাস বলো সায়েন্স বলো যাই বলো না কেন, এই সমস্ত বাংলা ম্যাটেরিয়ালের বইগুলো ইংরাজি বইগুলো থেকে কনভার্ট করে বিভিন্ন লেখক লেখেন। ঠিক আছে?
আর বাংলা ইংরাজি থেকে বাংলায় যখন কনভার্ট করা হয় অনেক কিছু তথ্য কিন্তু পরিবর্তন হয়, এটা কিন্তু একটু মাথায় রাখবে। সবসময়তে রুলস ফলো করবে কি, এনসিইআরটির বই। এনসিইআরটি কি বলছে, এনসিইআরটি ডেটাকেই কিন্তু গ্রহণ করা হয়। কোনো কারণে যদি আমরা কোর্ট কেস করি কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এনসিইআরটির বই ছাড়া কোনো কিছুকে মান্যতা দেওয়া হবে না। ক্লিয়ার? স্যার কর্মবাচ্য বলতে কি বোঝায়? কর্মবাচ্য বলতে যদি আমি তোমাকে এর সংজ্ঞায় নিয়ে আসি, ঠিক আছে, কর্মবাচ্য বলতে যদি আমি এর সংজ্ঞায় নিয়ে আসি, তাহলে আমি দেখতে পাবো, একটা মিনিট আমি বলে দিচ্ছি। দেখো, একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ব্যাকরণের ক্ষেত্রে দুটো পার্ট হয়, একটা হচ্ছে কর্মবাচ্য আর একটা হয় হচ্ছে ভাববাচ্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি বাচ্যর চ্যাপ্টারটায় আসি, তাহলে বাচ্যর চ্যাপ্টারটা আসলে তবে আমরা জিনিসটাকে বুঝতে পারবো আরো ডিটেলস ভাবে। তো সবার প্রথমে আমরা দেখো একটা জিনিস আমি লক্ষ্য করব যে বাচ্য জিনিসটা কি আগে আমাকে সবার প্রথম জানতে হবে। যেমন দেখো, আমাদের বাচ্য যদি বলতে হয় তিনটি বাক্য, অর্থাৎ আমি যদি তিনটে বাক্যর কথা বলি, যেমন বাংলার মুখ আমি দেখিয়া আছি, কে বলেছিল? জীবনানন্দ দাশ বলেছিল, বাংলার মুখ আমি দেখিয়া আছি। আমার কর্তৃক বাংলার মুখ দৃষ্টি হইয়া আছে, তার মানে কি, আমি যদি না থাকতাম তাহলে বাংলার মুখটা দেখা হয়ে উঠতো না। আমার বাংলার মুখ দেখা হইয়া আছে, তাহলে তিনটে বাক্য বললাম। একটা বললাম কি, বাংলার মুখ আমি দেখিয়াছি, আমার কর্তৃক বাংলার মুখ দৃষ্ট হইয়া আছে, আমার বাংলার মুখ দেখা হইয়া আছে। তাহলে তিনটি বাক্যের অর্থ একই থাকলেও কর্তার রূপ কিন্তু কি হয়েছে, পরিবর্তন হয়েছে। ফার্স্ট বাক্যে আসছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাহলে এখানে কর্তাকে আমি। আমার কর্তৃক বাংলার মুখ দৃষ্ট হইয়াছে, তাহলে বাংলার মুখটা দৃষ্ট হচ্ছে কার দ্বারা? আমার দ্বারা। আবার দেখতে পাচ্ছি আমার বাংলার মুখ দেখা হইয়া আছে, তাহলে এখানে ক্রিয়ার এই যে প্রাসঙ্গিক ক্রিয়া বিভিন্নভাবে কিন্তু পরিবর্তনশীল হচ্ছে, এটাকেই আমরা কিন্তু এক কথাতে বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি যে বাক্য। সুতরাং আমি যদি বাক্যের সংজ্ঞায় আসি, তাহলে দেখতে পাবো বাচ্য হলো কি, ব্যক্তিভেদে বাচনভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করবে। তাহলে বাচ্য কি করবে? বাচনভঙ্গি। বাচনভঙ্গি বলতে তার কথার বলার যে ধরন বা টেকনিক নানা ক্ষেত্রে পরিবর্তনশীল হবে, এবং কর্তা কর্ম এবং ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করবে। কর্তাকে করবে, ক্রিয়াপদকে করবে এবং হচ্ছে কর্মকে করবে, করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটবে তাকে আমরা বলবো হচ্ছে বাচ্য। এবার সেই বাচ্যের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভাগ কিন্তু পাবো। এবার সেই ভাগের মধ্যে আমরা, ধরো আমি বলছি কর্মবাচ্য, আমার কাছে প্রশ্ন এসছে, তাহলে যে বাচ্চে কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে, যে বাচ্চে কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে বাচ্চের প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয়ে কাজ করে, তখন তাকে আমি সেটাকে বলতে পারি কর্মবাচ্য। যেমন পুলিশ কর্তৃক চোরটি ধৃত হইল বা ধৃত হলো, তাহলে এখানে আমি যদি বলি যে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হইল, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এই বাক্যটার মধ্যে যে বাচ্চে কর্মপদটি কর্তৃপদে, তাহলে কর্মপদ এখানে কি, ধৃত হইলটা, ঠিক আছে, কর্তৃপদে যখন পরিণত হয়ে বাচ্চের প্রাধান্য পাচ্ছে, তাহলে আমরা জানি কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্মকারক। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি হচ্ছে এটা কর্মবাচ্য। ভাববাচ্যের ক্ষেত্রে কি পাবো, এবং কর্মবাচ্য হতে গেলে কিছু বৈশিষ্ট্য আমাদের ফলো করতে হয়। কর্মবাচ্য হতে গেলে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা এবং হচ্ছে কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সেটা কি রকম? ক্রিয়াপদ কর্মপদের পুরুষ
ও বচন অনুসারে রূপ লাভ করবে। তার মানে যেটা কাজ করা বোঝাচ্ছে, যেটা ক্রিয়াপদ রয়েছে, কর্মপদে পুরুষ ও বচন অনুসারে রূপ লাভ করতে হবে। সেকেন্ডলি বিষয় হচ্ছে কর্তৃবাচ্যে, সেই কর্তৃবাচ্যে কর্তা সাধারণত অনুক্ত কর্তা হিসাবে উপস্থিত থাকতে হবে। তার মানে কর্তাকে অনুক্ত হতে হবে, এবং কর্তার সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসরণ অথবা কে, র বা এর এই বিভক্তি যুক্ত থাকতে হবে। এই সূত্রটা আমাদের মানতে হবে, তবে সেটা কর্মবাচ্যে আসবে, তা নচেত আসবে না। এরপর কর্মবাচ্যে ক্রিয়া সবসময় সকর্মক হতে হবে, এবং কর্মবাচ্যে শূন্য বিভক্তি হয়ে কর্তা পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্মবাচ্যে কর্ম শূন্য বিভক্তি যুক্ত হয়ে কর্তায় পরিণত হবে, এবং কর্মবাচ্যে ক্রিয়া হ, অঞ্জ আ, তারপরে আজ ধাতু যোগ গঠিত হবে। এই সূত্রগুলো যদি না থাকে সেটা কর্মবাচ্য হবে না, এটা কর্মবাচ্যের বৈশিষ্ট্য। আমরা এর আগে যখন বাক্যটা বলা হলো, কর্মবাচ্যের বাক্যটা, যে মহাশয়ের কি করা হয়, এটা বলেছি ভাববাচ্য। আর একটা বলেছি কি, যে আর একটা মনে হয় আমি সম্ভবত বললাম যে আমার দ্বারা ক্ষতি সাধিত হয়েছে। তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাক্যের মধ্যে দ্বারা, দিয়া, কর্তৃক অনুসর্গটা থাকতে হবে, অথবা কে, র বা এর এই ধরনের বিভক্তিগুলো থাকতে হবে, তবে সেটা কর্মবাচ্য হবে। তার মানে আমি যখন একটা কারকের উত্তর দেব, তখন আমাকে কিন্তু এই রুলসগুলো ফলো করে তবে উত্তর দিতে হবে, তবে আমার উত্তরটা সঠিক হবে, নাইলে কিন্তু নয়। অয়ন্তিকা অনেকক্ষণ ধরে হোল্ড করছো, বলো। স্যার প্রথম দিকটা যে কর্মবাচ্যটা বোঝালেন ওইখানটা আমি কি বুঝতে পারলাম না। কর্মবাচ্যের ক্ষেত্রে দেখো, তোমাদের চ্যাপ্টারতে, তোমাদের বোধহয় সিলেবাসে বাচ্চবাচক নেই, তাও আমি ডিটেলসে অতটা যাচ্ছি না, যদি চাও আমি বলতেই পারি। বলছে যে বাচ্চে কর্মপদটি যেটা কাজ করা বোঝাচ্ছে, যে পদটা রয়েছে সেটা যখন কর্তৃপদে পরিণত হবে, তার মানে এই কর্তৃপদে পরিণত হতে গেলে বাক্যটাকে কি কি যোগ করতে হবে? দ্বারা, দিয়া, কর্তৃক এইগুলো যোগ করতে হবে, অথবা কে, র বা এর এই ধরনের বিভক্তি যুক্ত করতে হবে, তবে কর্মটা কর্তায় ট্রান্সফার হবে, হলে সেটাকে আমি কর্মবাচ্য বলবো। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। দেখো, তোমাদের সিলেবাসে বাচ্চবাচক নাও থাকতে পারে, কিন্তু আমি কেন বললাম, কারণ যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দেখো, কারক করতে করতে আমি বাচ্চার পোর্শনে এলাম, যদি না আসতাম তাহলে কিন্তু তোমাদের আলটিমেটলি এটা কারেকশন মানে হতো না, মনের মধ্যে সংশয়টা থেকে যেত, তার ডাউটটা ক্লিয়ার হতো না, সেটা করতে হবে। অর্থাৎ সিলেবাসেও আমাদের অনেক কিছু গন্ডগোল আছে, যেগুলোর ওপর বেস করে আমাদের আর কি এই চ্যাপ্টারগুলো শেখা উচিত, সেটাও দরকার। আর দ্বিতীয়ত ভিত্তি হচ্ছে যে 9-এতে তোমাদের এই বাচ্চবাচক চ্যাপ্টারটা ছিল কিনা জানি না, বা করেছো কিনা জানি না, এগুলো যদি ঠিকঠাকভাবে না শেখা হয় তাহলে পরের বেস লাইন তৈরি করা যায় না। ব্যাকরণ এমন একটা সাবজেক্ট, একটা ক্লাসের ওপর বেস করে পরের ক্লাসটা আমাদেরকে এগোতে হয়, এটা হচ্ছে বাস্তব। তো সে কারণের জন্য হয়ে ওঠে না। ঠিক আছে, অসুবিধে নেই, আমি আছি, আমি এগুলোকে অবশ্যই ক্লিয়ার করে দেব। স্যার বলো, বুঝলাম না। ক্লাস 10-এতে বাচ্চ চ্যাপ্টারটা আছে। ওকে ওকে, ওটা আগে দেওয়া দরকার ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমাদের এগুলো করতে করতে যেমন ধাতুরও সাহায্য লাগবে, বাচ্চরও সাহায্য লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে মোট 5টা আমি বললাম, আর বলবো? স্যার আগের দিন একটা বলেছিলেন কর্তৃবাচ্যের কর্তা বা উক্ত কর্তা, ওইটা স্যার আরেকবার বলে দেবেন, ওইটা ঠিক ক্লিয়ার হয়নি। বলে দিচ্ছি। আর আমি বলছি যে আর কি পড়া বাড়াবো, না এই 5টা করেই দেবো? স্যার দিয়ে দিন, সিলেবাস নাহলে শেষ হবে না। ওকে ওকে, দেখো সিলেবাস অবশ্যই শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে শেখাটা ঠিকঠাকভাবে শিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর দুটো আছে, এটা দিলে তোমাদের মোটামুটি হচ্ছে পরের দিনকে কর্মকারকটা ধরা যাবে। আচ্ছা দেখো, সাধনকর্তা, সাধনকর্তা জিনিসটা কি? সাধনকর্তা বা হচ্ছে উপকরণকর্তা হিসাবে ব্যবহার করলে তাকে উপকরণকর্তা বা সাধনকর্তা বলছে। কেন?
যেমন হচ্ছে ঢেঁকি সরকে গিয়েও ধান ভাঙায়। দেখবে অনেক সময়তে আমরা কাউকে ঠেস মেরে কথা বলি, বা অনেক সময়তে আমরা এরকম হয় যে কেউ আমাদেরকে ঠেস মেরে কথা বলে। তাহলে এখানে যখন বলা হচ্ছে যে ঢেঁকি একটি হচ্ছে উপকরণ, ঠিক আছে? আমাদেরকে কোনো দেখবি বলা হয়ে থাকে যে আমাদেরকে কোনো উপকরণের সঙ্গে যখন তুলনা করা হয়, অনেক সময় এটা পাবলিকালি এটা বেশি হয় হ্যারাসডেবল হওয়ার জন্য। তো যখন আমাকে কোনো একটা ব্যক্তির সঙ্গে, ব্যক্তি বলছি, যখন আমাকে কোনো একটা কিছুর সাথে কি করছে তুলনা করা হচ্ছে, বস্তুর সাথে বা কোনো উপকরণের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে এখানে বাক্যের মধ্যে আমি পাচ্ছি কি ঢেঁকিটা, যে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙায়। তাহলে এখানে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ঢেঁকিটা হচ্ছে কি, যে ঢেঁকিটা হচ্ছে একটা উপকরণ, সেই জন্য এটা হচ্ছে সাধনকর্তা। অর্থাৎ এর ওপর ভিত্তি করে, এর ওপর ভিত্তি করে তবে বাক্যটা কিন্তু কি হয়েছে, যে ধান ভাঙানোটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ আমাদের সবসময় মাথায় রাখতে হবে একটাই জিনিস, যে সাধনকর্তা হতে গেলে বা উপকরণ কর্তা হতে গেলে সেখানে সেখানে উপকরণ জিনিসটাকে কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে বাক্যের মধ্যে। তাহলে এই বাক্যে আমরা যেমন ঢেঁকিটাকে পেয়েছি, এটাই একটি কি উপকরণ, উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে বা কোনো একটা বস্তুর সাথে তুলনা করা হচ্ছে, সে কারণের জন্য এটাকে আমরা সাধনকর্তা বলছি। একদম ইজি ব্যাপার। যেমন ৮০ সালে সাইকেলটা আজও আমাকে বইছে, যখন এই ধরনের থাকে তাহলে সাইকেলটা এখানে হচ্ছে আমার হচ্ছে একটা বস্তুর সাথে তুলনা করা হচ্ছে, তো সে কারণের জন্য আমি বলতেই পারি এটা একটা সাধনকর্তা। আর লাস্ট হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, কর্ম কর্তৃবাচ্য। আর তোমার প্রশ্ন ছিল হচ্ছে কি, কর্তৃবাচ্যের বা কর্তৃবাচ্যের কর্তা। উক্তকর্তা। আচ্ছা, কর্ম কর্তৃবাচ্যটা বলে দিই আগে। কর্ম কর্তৃবাচ্যের কর্তা হচ্ছে কি, বাক্যে যদি ক্রিয়ার কর্তা উল্লেখ না থাকে, ভালো করে শুনতে হবে, বাক্যে যদি ক্রিয়ার কর্তা উল্লেখ না থাকে এবং কর্ম যদি কর্তার মতো আচরণ করে, তবে তাকে আমরা কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলবো। তাহলে কি, একটা বাক্যের মধ্যে ক্রিয়া, একটা বাক্যের মধ্যে ক্রিয়ার কর্তার উল্লেখ না থাকে, একটা বাক্যে যদি ক্রিয়ার কর্তার উল্লেখ না থাকে, তাহলে ক্রিয়া যেটা হচ্ছে তার কর্তার যদি উল্লেখ না থাকে, তাহলে এবং কর্ম যদি কর্তার মতো আচরণ করতে থাকে, যে কাজ করছিল সেই এখন কর্তা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে একটা বাড়িতে ধরো হচ্ছে জমিদার আছে আর একজন হচ্ছে ধরো মালি আছে, সে গাছে জল দিচ্ছিল, মালি এখন কর্তা হয়ে গেছে, তাহলে সেটা হবে কি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। তাহলে উদাহরণ যদি দিই যে শাঁখ বাজে, তাহলে এখানে বাক্যটি থেকে আমি কি বুঝতে পারছি, যে কর্তা এখানে উল্লেখ করা নেই এবং কর্মই এখানে কর্তার মতো কি করছে, আচরণ করছে, সে কারণের জন্য এটাকে আমি বলতে পারি যে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। অর্থাৎ বাড়িতে জমিদার হচ্ছে কর্তা, অথচ জমিদারের জায়গায় যে মালিক, আমি কিন্তু কাউকে অসম্মান করছি না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছি যে যেখানেতে মালিক কি করছে, জল দিচ্ছে, তাহলে সে হয়ে গেছে হঠাৎ করে কি, সে হঠাৎ করে হয়ে গেছে কর্তা। তো সুতরাং সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। অপরদিকে আমি যদি দেখি কর্তৃবাচ্যের কর্তা, যেটা আমার ডাউট ক্লিয়ার ছিল, কর্তৃবাচ্যের কর্তাকে আমরা উক্ত কর্তা বলতে পারি। এই কর্তা কি হচ্ছে, ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই কর্তা পুরুষের উপর সমাপিকা ক্রিয়ারূপের পরিবর্তন হয়। তার মানে এটা কি হবে, সমাপিকা ক্রিয়ার রূপের পরিবর্তন হবে, উক্ত কর্তার ব্যবহার সবচেয়ে বেশি দেখা যাবে। অর্থাৎ আমি যদি এটাকে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, যে ছেলেরা ফুটবল খেলছে, পাখি গান গাইছে, তারপরে বলছে যে মাঝি নৌকা চালায়, আমরা স্কুল যাই। অর্থাৎ কর্তৃবাচ্যের কর্তা সেটাই হবে যেখানে আমরা দেখতে পাবো কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলা হয়। উক্ত কর্তা কেন, এই কর্তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমি যখন বলছি যে ছেলেরা ফুটবল খেলছে, ফুটবল খেলাটা কার দ্বারা নিয়ন্ত্রিত, ছেলেদের দ্বারা,
ছেলেরা ছাড়া কিন্তু এই বাক্যের মধ্যে অন্য কেউ ফুটবল খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে বাক্যের মধ্যে যে কর্তা বাকি যে অংশটা পড়ে থাকছে বাক্যের সেটাকে নিয়ন্ত্রণ করবে, সেটাই হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা। অর্থাৎ আমি বলেছিলাম তোমাদেরকে আগের দিনের ক্লাসে যে বাড়িতে কে কর্তা? বাবা বা পিতা। বাড়িতে কি রান্না হচ্ছে, মেয়ে কখন স্কুল যাবে, কি ছেলে কখন স্কুল যাবে, কি কি হবে, ইলেকট্রিকের বিল, এর বিল, অমুক তমুক হেনা তেনা যেগুলো থাকে আর কি, আমাদের যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো, সেগুলোকে কে নিয়ন্ত্রণ করছে? বাবা। বাবা ছাড়া এই পুরো যে সিস্টেমটা সেটা কিন্তু কি হবে না, প্রধানত এই সিস্টেমটাকে কিন্তু চেঞ্জেবল করা যাবে না। তো সুতরাং যেমন বাবা হচ্ছে এখানে কর্তৃবাচ্যের কর্তা, তেমন বাক্যের ক্ষেত্রেও ঠিক তাই, যে প্রধান হচ্ছে যার দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে বা নিয়ন্ত্রেবল, সেটাকে বলা হচ্ছে কি কর্তৃবাচ্যের কর্তা। যেমন মুখ্যমন্ত্রীর দ্বারা পশ্চিমবঙ্গ পরিচালিত, তাহলে পশ্চিমবঙ্গটা মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ পরিচালন করতে পারবে না। তাহলে সে যদি না থাকে তাহলে পশ্চিমবঙ্গটা চলবে না, নিয়ন্ত্রিত হবে না। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এটা ওটা হেনা তেনা যেগুলো থাকে, যে প্রশাসনিক বিভাগ টিভাগ যেগুলো থাকে, সেগুলো নিয়ন্ত্রেবল নয়। তো সুতরাং বাক্যের যেটা প্রধান অংশ থাকছে সেটাই হচ্ছে কি কর্তৃবাচ্যের কর্তা। এবার ক্লিয়ার অয়ন্তিকা? বোঝা গেল? বুঝলাম না কি বলছো। হ্যাঁ বলো। বলো কি বললে, বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে। তো তোমাদের জন্য যেটা সিস্টেম আমি করেছি, এর আগের দিনকেও করেছিলাম, তাও বলে দেওয়া দরকার। আজকে থেকে সিস্টেমটা চালু হলো, কিন্তু বি কেয়ারফুল, কোনো রকম ভাবে যেন কারো কাছে লিক আউট না হয়। এই যে আজকে ক্লাসটা চলছে এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, এবং সেটা তোমরা পেয়ে যাবে। কিন্তু কোনোরূপ ভাবে কারো কাছে শেয়ার করবে না। এবং সেটা কিভাবে পাবে আমি বলে দেব। তোমরা যখন লিঙ্কে ক্লিক করবে, তোমাদের নাম দিতে হবে, দিয়ে রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং আমি এখান থেকে অ্যাক্সেস মারলে তবে তোমরা ওখানেতে পাবে, দেখতে পাবে। আচ্ছা যাক গে, সে হলো। তাহলে আমাদের যে এই পোর্শনটা কমপ্লিট করলাম, নেক্সট দিনকে আমি কর্মকারকটা ধরবো। তো এবার হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা আসবো, কারণ টাইম খুব শর্ট আছে, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে অনেকটাই আমরা কিন্তু পিছিয়ে আছি। তো তোমরা নিজেদের মধ্যে একটা ডিসকাশন করবে গ্রুপেতে, তোমাদের যে রেজিস্টার গ্রুপটা দেওয়া আছে সেখানে কার কবে কি সুবিধে হচ্ছে সেরকম মতো দিয়ে আমাকে আর একটা ডেট বার করে দাও। মঙ্গলবার আর বৃহস্পতিবার যে যেমন ডেটটা আছে এটা ফিক্সডেবল ডেট, নট চেঞ্জ। কিন্তু আমি আমার দিক থেকে বলে রাখি, এটা একটু মাথায় ঢুকিয়ে নাও। সোমবার দিনকে 7:30 থেকে কোনো ক্লাস রাখবে না, আর বৃহস্পতিবার দিনকে সকালের দিকে কোনো ক্লাস রাখবে না, শনিবার রবিবার ফুললি কোনো ক্লাস রাখবে না। যদি রবিবার রাখতেই চাও তাহলে হচ্ছে তোমাকে রাখতে হবে 10টার পর থেকে বা 10টা থেকে, ঠিক আছে? এবার তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নাও, এতদিন তো ক্লাস করছো, এখানে আছো, তো মোটামুটি একটা পরিচিতি হয়ে গেছে, সেই মতো বসে একটা মিনিট 2-3 সময় লাগবে এক একজনের, নষ্ট করে একটু করে নিও, করে আমাকে একটু জানিয়ে দিও। ওকে? স্যার আপনার স্যার কতটা হয়েছে সেটা বলুন। হ্যাঁ
আপনার কবে কবে ফাঁকা আছে সেই অনুযায়ী তাহলে করবো। সুদীপ চক্রবর্তী একদিনও ফাঁকা নেই বাবা, কি বলবো। স্যার তাও বলুন। তোমরা যেদিনকে করবে সেদিনকে আমি ফাঁকা করার চেষ্টা করব। আমি একদিনও ফাঁকা নেই। মানে আমার যদি আহ, কি বলবো 14 দিনে 1 সপ্তাহ হতো, আমার মানে এত শান্তি পেতাম চিন্তার বাইরে। বলো বলো। স্যার বলছি, বুধবার দিন 9টা থেকে যে একটা ঠিক করা হলো। বুধবার দিন রাত 9:30। হ্যাঁ, ওদিনকে ওই দিন সবার তো এটা ঠিক করা হলো সবাই মিলে। সবাই বললো না, হ্যাঁ। আমার খেয়াল ছিল না তাহলে। আচ্ছা তাহলে কেউ একজন দায়িত্ব নিয়ে একটু গ্রুপে লেখো যে বুধবার দিনকে যদি কারো অসুবিধা না থাকে তাহলে বুধবার দিনই ফিক্সড টেবল। বুধবার তো একটু ভেবে নিই, হ্যাঁ। সোমবার, মঙ্গলবার, বুধবার দিন, ঠিক আছে, বৃহস্পতিবার আগের দিন, ঠিক আছে। উম, ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আমি লিখে দেবো। হুম, ওটা একটু করে দিও। আশা করছি ওকে। সকলের কাছে আমার এটা অনুরোধ যে বুধবার দিনটা আর যেন চেঞ্জ করোনি, তাহলে সমস্যা হয়ে যাবে বিরাট। হুম। হুম। তাহলে এইটাই ফাইনাল ডেট হয়ে যাবে, কারণ আর ডেট চেঞ্জ করা মুশকিল হয়ে যাবে আমার পক্ষে। এর আগের বারও তাই হয়েছিল, তাই না? আচ্ছা, লাস্ট কত পর্যন্ত ইতিহাসে হয়েছিল একটু বলো। সামরিক ইতিহাস চর্চা পর্যন্ত। হ্যাঁ। সামরিক ইতিহাস চর্চা পর্যন্ত। সামরিক ইতিহাস চর্চা পর্যন্ত। আচ্ছা, স্যার একটা বলো। প্রশ্ন আছে আমাদের বইতে লেখা যে হুম আধুনিক ইতিহাস চর্চার ধারায়, হুম ওইটা স্যার হচ্ছে শহরের ইতিহাসে আছে যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ক্ষেত্রে শহরের ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা কি স্যার? বলবো। তোমাদের শহরের ইতিহাস তো এখনো যায়নি নাকি? না গেছিলাম? হ্যাঁ স্যার, হয়েছিল। হ্যাঁ বল ভাই, হ্যাঁ বল। হ্যাঁ 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 অ্যাকচুয়াল হচ্ছে, মানে ও কিসে ভর্তি হতে চাইছে? ও আচ্ছা। না, ইম্পসিবল। না, হবে না, ইম্পসিবল। ওকে এবার চেঞ্জ করে নিতে বল না। তা এতে লোকাল এতে করতে বল না, যে ওই অঙ্কুরহাটি বা এতে কোথাও চলে যেতে বল না। হুম। আমি ক্লাস করাচ্ছি, আমি ক্লাসটা করিয়ে নিয়ে তোকে কল ব্যাক করছি, ওকে? হুম। খুব সমস্যা করে দিয়েছে এগুলো। আচ্ছা, তোমাদের শহরের ইতিহাসটা করানো হয়েছিল না, বলে দেওয়া হয়েছিল না? হ্যাঁ স্যার, আমাদের বইতে সামরিক ইতিহাস চর্চার আগে শহরের ইতিহাস আছে তো। ও আচ্ছা। স্থানীয় ইতিহাসটা হয়নি স্যার, আমাদের বইতে আগে রয়েছে এটা। বিভিন্ন জায়গাতে রয়েছে। দেখো, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে ইন্টারডিসিপ্লিনারি কথার অর্থ যেটা, সেটা হচ্ছে যে আহ, আন্তঃবিভাগীয়। ঠিক আছে, আন্তঃবিভাগীয়। তো আমি যে বইটা তোমাদের রেফারেন্স হিসেবে পড়াই না, ওটাতে তোমাদের হচ্ছে এতে রয়েছে, মানে পরের দিকে রয়েছে তোমার শহরের ইতিহাসটা। তো আমি বোধহয় সম্ভবত পড়িয়েছিলাম বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ পড়িয়েছিলাম স্যার, কি? ওইটা আগে আছে বলে একটু বুঝতে অসুবিধা হয়েছে। ও আচ্ছা। আজকে বোধহয় ওটা পড়বে, সম্ভবত আজকে পাবো আমরা। ইন্টারডিসিপ্লিনারি একটা আন্তঃবিভাগীয় একটা বিষয়। ইন্টারডিসিপ্লিনারি কথার অর্থ হচ্ছে আন্তঃবিভাগীয় বিষয়, মানে এই বিষয়টাকে যদি আরো এক্সপ্লেন করা যায় তাহলে সেখানেতে আমরা কি কোন জিনিসটা পাবো সেটাও আমি তোমাদেরকে আলোচনায় আসবো। তো প্রথমে দেখো যে একটা জিনিস, আচ্ছা শহরের ইতিহাসটা থেকেই আমি বরঞ্চ স্টার্ট করছি।
তার আগে শুনে নেই আর কারো কিছু প্রবলেম প্রশ্ন আছে কিনা। বলো দেখি একটু, আর কারো কিছু প্রশ্ন আছে কিনা। আছে? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমত আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমাদের যে শহরের ইতিহাস রয়েছে, ঠিক আছে, এই শহরের ইতিহাস সম্পর্কে আগে সবার প্রথমে জানতে হবে। সেটা কি বলেছে? সেখানে বলা হচ্ছে এই যে আদিম মানুষ যে যানবাহন বা জীবন অতিবাহিত করত, আদিম মানুষ যানবাহন বা জীবন অতিবাহিত করত, সেইভাবে কিন্তু করতে পারতো না। সরি ভুল বলছি একটু। আদিম মানুষ কিন্তু যাযাবর জীবন অতিবাহিত করত, মানে যাযাবর ছিল। এবং আধুনিক যুগের মানুষ তারা কি করছে, তারা কিন্তু আজকে এতটা মডারেট হয়ে গেছে। সেই কনসেপ্ট বিষয়টা এসেছে কোথা থেকে? প্রাচীন সভ্যতা থেকেই এসেছে, সেই আদিম মানুষদের কাছ থেকেই এসেছে। তাহলে শিকার এবং খাদ্য সংগ্রহের মাধ্যমে কি হচ্ছে, তারা যেমন ক্ষুধা নিবারণ করছে বা তারা যে সমস্ত খাবারগুলো খাচ্ছে, এর পরবর্তী কালে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তাদের আবাসস্থল গড়ে তুলছে। তাহলে আমাদের যে স্পেশাল নিড রয়েছে, যে আমাদের স্পেশাল চাহিদা, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, তো মানুষ যখন বনে বাজারে ঘুরে বেড়াচ্ছিল, সেখান থেকে পেল কি? খাদ্য, গাছের ফল মূল, এটা ওটা, কাঁচা মাংস টাংস এইসব ইত্যাদি খেতে শিখেছে, তোমরা জানো নিশ্চয়ই। তারপর গাছের ছাল বা ইত্যাদি পাতা ইত্যাদি মাধ্যম দিয়ে তারা হচ্ছে বাসস্থান করে তুললো, তারা হচ্ছে বস্ত্র করে তুললো। এবং নেক্সট আসছে কি? বাসস্থান। সেই বাসভূমি বা বাসস্থান গড়ে তোলার জন্য আমরা দেখেছি নিশ্চয়ই যে গুহা জীবনে তারা প্রথম বসবাস করত। হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা, বা এছাড়াও আমরা যদি দেখি যে মেহেরগড়, সেই সমস্ত যে বিষয়গুলো যেগুলো ফুটে ওঠে, সেখানে কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে চলেই আসে। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি, মেসোপটেমিয়া, মিশরীয় এবং সিন্ধু সভ্যতা যে নগরগুলো ছিল, এই পর্যায়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গ্রিক, রোমান এবং আরো অনেক নগরের কিন্তু উত্থান এখানে লক্ষ্য করা যায়। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে মানুষ এই যে হঠাৎ করে তোমার প্রাচীন যে সভ্যতা, সেই প্রাচীন পচা ঐতিহ্য, সেই সভ্যতাকে মডিফাইড করে আজকে বর্তমান এবং আধুনিক সভ্যতাকে উপস্থিত হয়েছে। এবং সেখানে তারা কি করছে? সেখানে কিন্তু তারা একটার পর একটা করে কি হচ্ছে, আপডেট করে চলেছে। তো এক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারি কথার অর্থ হচ্ছে, আমরা এক কথাতে বলতে পারি আন্তঃবিভাগীয় বা আন্তঃসংশ্লেষ। মানেটা কি? যেখানে আমরা দেখতে পাবো যে পূর্বের যে অভিজ্ঞতা বা পূর্বের যে আমাদের কাছে জ্ঞান রয়েছে, সেই বিষয়টার ওপর কাজে লাগিয়ে, সেই বিষয়টার ওপর ভিত্তি করে মানুষ কি করছে? মানুষ কিন্তু তারা তাদের বসবাস বলো, তাদের যে বাসগৃহ বলো ইত্যাদি কিন্তু গড়ে তুলছে। এবার সেই বাসগৃহ গড়ে তোলার পেছনে একটা জিনিস কারণ আমরা দেখতে পাই যে দুটো বা তার বেশি বিভাগের মধ্যে যখন আমরা জড়িয়ে পড়ি, সেটাকে আন্তঃবিভাগীয় বলছি আমরা। অর্থাৎ আমরা যদি অনেক সময় বলে থাকি যে প্রাচীন সভ্যতা এবং এই বর্তমান সভ্যতা, দুটো সভ্যতাকে যদি একসাথে আমরা কন্ডাক্ট করি, তাহলে সেখানে আমরা কি লক্ষ্য করতে পারবো? সেখানে অবশ্যম্ভাবীভাবে আমরা দেখতে পাবো
যে এই যে শহরের যে সভ্যতা এসেছে, যে কনসেপ্ট, যেমন বর্তমানেতে আমরা দেখতে পাই যে মহানগর, তারপরে হচ্ছে আমরা দেখতে পাই পৌরপিণ্ড, পৌরপুঞ্জ, তারপরে আমরা পৌরসভা ইত্যাদি বিষয়গুলো দেখতে পাই, ওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমরা দেখতেই পাই। এই কনসেপচুয়াল বিষয়গুলো এলো কোথা থেকে? প্রাচীন সভ্যতার মানুষ এবং জনসংখ্যা বৃদ্ধির ক্রমাগতিতে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো। তাহলে একদিক থেকে যেমন ধারাবাহিকভাবে সেই প্রাচীন সভ্যতা চলে আসছে, অপর দিক থেকে দেখতে পাচ্ছি আধুনিক সভ্যতা চলে আসছে। এই দুটো যে তাদের মধ্যে যে রেস্ট্রিকশন বা তাদের মধ্যে যে একটা বোঝাপড়ার কমিউনিকেশন সিস্টেম চালু হয়েছে, এই বিষয়টাকে বলা হচ্ছে আন্ত সংশ্লেষিক বিষয় বা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। তো শহরের ইতিহাস সম্পর্কে আমরা যদি জানি বা জানতে চাই, তাহলে সেখানে আমরা যে সমস্ত তথ্যগুলো উঠে আসবে বা যে সমস্ত তথ্যগুলো আমরা পাবো সেগুলো কি কি না, সেখানেতে আমরা প্রথমত দেখতে পাবো ইতিহাস চর্চার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যদি আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে শহরের এই যে আমাদের ইতিহাস। এই শহরের ইতিহাস চর্চা বলতে আমরা বুঝি যে আমাদের এই বৈচিত্র্যময় ইতিহাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল 1920 এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে, শহরের উদ্ভব, বিকাশ এবং বিস্তার সম্পর্কে নানাভাবে আলোচনা করা হয়েছে। বিভিন্ন ইতিহাসবিদরা তারা আলোচনা করেছে। তো শহরের যারা বাসিন্দা রয়েছে তাদের যে সমাজ বিন্যাস, কার্যকলাপ এবং অর্থ এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে চর্চা করা হয়। তো এ ব্যাপারে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখবে শহর কোথায় গড়ে উঠবে, যেমন আমি কলকাতাকে একটা মহানগর বলছি, কলকাতাকে একটা শহর বলছি বা সিটি অফ জয় বলছি, কেন? যেখানে মানুষের যে ইম্পর্টেন্স নিডগুলো রয়েছে, তার যে প্রয়োজনীয় তথ্যগুলো বা প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এক কাছে এসে পেয়ে যাব এবং যেটা মানুষের একটা বেস কেন্দ্র হবে, সেটাকে আমি কি বলবো? সেটাকেই আমি বলবো শহর। যেমন আমরা যদি অর্থনৈতিক জিওগ্রাফিতে যাই, তাহলে এর সঙ্গে এই পার্টটার সঙ্গে ইকোনমিক্যাল জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জন ভন্থুন বলে একজন বিজ্ঞানী রয়েছেন, তিনি কি করেছেন, তিনি একটা এই শহর এবং হচ্ছে গ্রামের মধ্যে একটা কোরিলেশন তৈরি করেছেন, যেখানে বলছেন যে শহরগুলোকে প্রাণকেন্দ্র হিসাবে তার একটা সূত্র বা সাইকেল করেছেন। সেখানেতে ধরো আমরা ভেবে নিই যে পরপর পরপর 4টে কি 5টা গোল জোন ভাগ করেছেন। সেই ভাগের মধ্যে প্রথম যে ফার্স্ট জোনটা রয়েছে সেখানে শহরকে রাখা হয়েছে। কেন না, কারণ হচ্ছে এটার ওপর বেস পয়েন্ট করে বাকি যে জোনগুলো তৈরি হয়েছে সেই জোনগুলো কিন্তু কার্যকরী ভূমিকা পালন করবে। বেশ, তো ব্যাপার হচ্ছে যে এই শহরের ইতিহাস চর্চা করব কেন? কারণ ধরো সাপোজ মনে করো যে শহরের প্রতিষ্ঠাতা, শহরগুলো এলো কোথা থেকে? গ্রাম হলেই তো হয়ে যাচ্ছিল। তাহলে গ্রামেতে প্রত্যেকটা মানুষের কিন্তু সুযোগ সুবিধা থাকবে না। সাপোজ আমি তোমাকে বলছি, ধরো একদম ছোট্ট করে ভেবে নাও, দেখো আমাদের জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে মোট 130টা গ্রাম রয়েছে টোটাল। এই 130টা গ্রাম যখন রয়েছে, তুমি যদি একটু ভালো করে চোখ মিলিয়ে দেখো, তাহলে দেখবে একটুক শহর, মানে একটুক শহর, অ্যাকচুয়াল কিন্তু জাঙ্গিপাড়াকে আমরা শহর বলতে পারি না, ইটস এ বলতে পারি যে হচ্ছে সেমি আরবান, ঠিক আছে, সেমি আরবান বা হচ্ছে প্রপার আরবান বলতে পারি না। তো দেখো এই যে 130টা গ্রামের মধ্যে তার প্রশাসনিক বিভাগ, তার হচ্ছে স্বাস্থ্য বিভাগ, তার শিক্ষামূলক বিভাগ, মেন যে হেড বিষয়গুলো সেগুলো কোথায় রয়েছে? সেগুলো প্রত্যেকটা রয়েছে হচ্ছে জাঙ্গিপাড়াতে। আবার আর একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তোমার আমার এখানকার এলাকার যে জায়গার দাম, তার তুলনামূলকভাবে জাঙ্গিপাড়ার জায়গার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। এবার যারা হাওড়া জেলার মানুষ আছে তাদের মাথা চুলকে মরে যাওয়ার একটা উপক্রম হচ্ছে যে এসে কি সব বোঝাচ্ছে। আমরা যদি হাওড়ার ক্ষেত্রে দেখি, তাহলে কুড়াশ, কানপুর, পেড়ো,
যেটা পার রাধানগর বলছে, এরকম করে একাধিক গ্রাম রয়েছে। সেগুলোর মধ্যে তার বেস পয়েন্ট তৈরি হয়েছে আমতাতে। ব্লক থেকে শুরু করে আমরা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে যাবতীয় যা কিছু আমরা পাচ্ছি আমতাতে আর উদয়নারায়ণপুরে, এই দুটো জায়গার মধ্যে পাচ্ছি। কেন? আমাকে বলো তোমরা কেন? একমাত্র কারণ এটাই যে এটাকে একটা এমন জোনেশনে বিভক্ত করা হয়েছে যার মধ্যে একটা আন্তঃসম্পর্ক গড়ে তোলা যায়। আন্তঃসম্পর্ক বলতে অর্থাৎ প্রত্যেকটা স্থানের মানুষ একই জায়গায় কেন্দ্রীভূত হতে পারে এবং তাদের যে টোটাল স্পেশাল নিড বা চাহিদাগুলো রয়েছে সেগুলোকে ফুলফিলমেন্ট করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে নগরায়ন। এবার দেখবে যে জায়গাতে তুমি তোমার সকল চাহিদাগুলো পেয়ে যাচ্ছ সেখানেতেই কি করবে, তুমি নগর তৈরি করে ফেলতে পারবে। চলে আসি আমরা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার কথা। সেখানে যখন নদীকে কেন্দ্র করে মানুষ বাসগৃহ গড়ে তুললো, দেখছে জলও পেয়ে যাচ্ছি, থাকার জায়গাও পেয়ে যাচ্ছি, সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, তাহলে মানুষ অন্য কোথাও যাবে না? যাবে না। তারা সেখানেই কিন্তু বসবাস করতে আরম্ভ করে দেবে। এবং আমরা দেখতে পাবো ভৌগোলিক অবস্থান, যদি যদি হচ্ছে আমরা দেখি ফিজিক্যাল ফিচার্স যদি ওখানে সব ঠিকঠাক থাকে মানুষের বাসগৃহ গড়ে তোলার জন্য। তোমাকে আমি বললাম যে যাও তোমার নামে আমি আজকে সান্দাকফুটা লিখে দিলাম, বা আজকে তোমার নামে আমি এটা লিখে দিলাম, কাঞ্চনজঙ্ঘাটা লিখে দিলাম, বা তোমাকে বললাম মাউন্ট এভারেস্টটা তোমার, তুমি সেখানে গিয়ে বসবাস করতে পারবে? ইম্পসিবল। সেখানে তুমি তোমার স্পেশাল নিডগুলো পাবে? পাবে না। আমি সমভূমি থেকে কখনোই ওই সমস্ত স্পেশাল নিডগুলো পেতে পারি না যেগুলো আমি এখান থেকে বসে বসে পাচ্ছি। সুতরাং একটা ইতিহাস চর্চার ক্ষেত্রে শহরের যে বিষয়গুলো থাকে, সেই শহর তৈরি করার প্রাণকেন্দ্র একটা বেস পয়েন্টকে কেন্দ্র করে হয়ে থাকে। আর কি ইতিহাস চর্চাতে আমরা দেখতে পাই যে স্থানীয় সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি বিষয়গুলো কিন্তু ফুটে ওঠে। তাহলে তোমাদের মনে ধারণা রাখতে পারে, স্যার আপনি যখন বললেন শহরেই সমস্ত কিছু স্পেশাল নিডগুলো পাওয়া যায়, তাহলে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন বা রাজা রামমোহন রায় বলুন বা আরো যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা মহাপুরুষ আমাদের এই ধরাধামে এসেছিলেন, তারা সেই তোমার ইতিহাস চর্চা থেকে শুরু করে বা হচ্ছে বিভিন্ন যে শিক্ষা বা স্বাস্থ্য, এই সমস্তগুলো তো আমরা আমাদের গ্রামের মধ্যে ব্লক যে লেভেল আছে সেখানেও তো পেয়ে যাই। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে কেউ হায়ার এডুকেশন করতে গেলে তাকে কিন্তু আজও কলকাতায় যেতে হচ্ছে। কেউ একটু বেটার সার্ভিস পেতে গেলে মানে স্বাস্থ্যের দিক থেকে তাকে কিন্তু আজও কলকাতায় যেতে হচ্ছে। তাহলে এই জায়গাটা তৈরি হলো কেন? কেন না অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, যখন আমাদের ফরাসি এবং হচ্ছে ইংরেজ যারা বা ওলন্দাজ যারা আমাদের এই ভারতবর্ষে এসেছিল, বহুবর্গীয় দল এসেছিল ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে, তারা যখন একটা প্রাণ কেন্দ্রের চেষ্টা করেছিল তখন তারা দেখেছিল যে বেস পয়েন্ট বা মূল ভূখণ্ড কোনটাকে রাখলে সব দিক থেকে ক্যাপচার করা সম্ভবপর হবে। তখন তারা কিন্তু কলকাতাকে মেন পয়েন্ট হিসাবে ধরেছিল। এবার যে নগর তৈরি করা হবে বা বড় একটা শহর তৈরি করা হবে, সেই শহরটাকের ওপর ভিত্তি করে, সেই শহরের ওপর ভিত্তি করে তার যে পথঘাট, রাস্তাঘাট যদি আমরা বলি, তাহলে সেখানেই আমরা কিন্তু দেখতে পাবো, লক্ষ্য করতে পারবো। যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতার সন্নিকটে আমরা দুটো বন্দর পাই, হলদিয়া আর হচ্ছে আমাদের হুগলি নদীর বন্দর দুটো পাই, ঠিক আছে। আবার অপর দিক থেকে ওখানেতে আকাশপথ পাচ্ছি, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাচ্ছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাচ্ছি। এছাড়াও আমরা কি পাচ্ছি, ওখানে সোনালী চতুর্ভুজ পাচ্ছি, সোনালী চতুর্ভুজের রাস্তা ওখান দিয়ে গেছে। এছাড়াও আমরা ন্যাশনাল হাইওয়ে পাচ্ছি। এছাড়াও আমরা পাচ্ছি কি, এছাড়াও আমরা পাচ্ছি যে ওখানেতে আরো যে সমস্ত তোমার হচ্ছে রাস্তাঘাটগুলো রয়েছে, যেমন স্টেট হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে, সেগুলো কিন্তু পাচ্ছি। পরিকাঠামোর দিক থেকে আমরা উন্নতকরণ করতে পারছি। মানুষের যে চাহিদা
সেগুলো কিন্তু ওখানে গেলে ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকজন কিন্তু কি হচ্ছে না সেখানেতে সুযোগ সুবিধাগুলো কিন্তু পাচ্ছে। সেই কারণের জন্য আমরা বলতেই পারি যে একটা শহরের সাথে আরেকটা শহরের যে ইন্টারডিসিপ্লিনারি একটা মানে প্রাচীন সভ্যতার সঙ্গে বর্তমান সভ্যতা বা আধুনিক সভ্যতার যে আন্তঃসম্পর্কীকরণ বা তাদের মধ্যে যে মিলন, সেই বিষয়টা কিন্তু একটা পূর্বের ধারণা থেকে কনসেপচুয়াল ভাবে উঠে আসে। এবার আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে অয়ন্তিকা, সানাফা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আসছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সামরিক ইতিহাস। তো সামরিক ইতিহাস বলতে আজ আমাদের এই ভারতবর্ষের বুকে নানা ধরনের বিদ্রোহ হয়েছিল। কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বলো। সামরিক ইতিহাস চর্চা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। পরিবেশের ইতিহাস হয়েছিল, পরিবেশের ইতিহাস। স্যার স্থানীয় ইতিহাসটা একটা বাকি আছে, পরিবেশ ইতিহাস চর্চাও হয়নি। স্থানীয় ইতিহাস, তাই তো। স্থানীয় স্থানীয় ইতিহাস তো হয়ে গিয়েছিল। স্থানীয় ইতিহাস হয়ে গেছিল। হ্যাঁ স্যার, আমার বইয়ে দাগ দেওয়া আছে। স্থানীয় ইতিহাস হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে পরিবেশের ইতিহাস থেকে স্টার্ট করছি। দেখো, যদি কারো, আমি তাও পরপর এগিয়ে যাচ্ছি, যদি কারো মনে হয় ইন কেস কোনো টপিক বুঝতে অসুবিধে হচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে স্যার আমার এই টপিকটা বুঝতে অসুবিধে হচ্ছে। আমি তাকে কল করার জন্য টাইম দেব, বা যে সময় বলবো সেই সময়তে আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করবে। অবশ্যম্ভাবীভাবে তার কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম। পরিবেশের ইতিহাস বলছে, আমরা দেখতে পাই যে প্রাকৃতিক জীব হিসেবে মানুষ যেমন পরিবেশের মধ্যে বসবাস করছে, আবার পরিবেশে ইতিহাস বলতে আমরা বুঝি মানব জাতি এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যেকার যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। তার মানে আমাদের একে অপরের সাথে একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। যেমন আমরা বলতে পারি যে আমাদের এই প্রকৃতি কি করেছে, প্রকৃতি হচ্ছে বড় একটা সম্পদ আমাদের জন্য রেখে দিয়েছে। সেটাকে শুধু কেবলমাত্র বুদ্ধি এবং জ্ঞানের মাধ্যমে কি করতে হবে, আমাদেরকে শুধু কেবলমাত্র ব্যবহার করতে হবে। তাহলে এটা শুধু কেবলমাত্র আমরা বলতে পারি না যে এই পরিবেশের যে সমস্ত সম্পদগুলো পড়ে রয়েছে সেটা শুধু আমাদের, কখনোই বলতে পারি না। কেননা সবকিছু মিলিয়ে যে আরো যে সমস্ত প্রাণী, আরো যে সমস্ত উদ্ভিদ, আরো যে সমস্ত জীব রয়েছে তাদেরও রয়েছে। তাহলে একে অপরের সাথে যখন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, সমস্ত কিছুর ফলাফলটাকে আমরা বলছি পারিপার্শ্বিক মানে পরিবেশগত ইতিহাস। পরিবেশের ইতিহাসের যে মূল বিষয়বস্তু সেটাকে আমরা তিনটি ভাগে বিভক্ত করছি। অর্থাৎ প্রকৃতি কেমন ছিল এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের উপর প্রাকৃতিক প্রভাব কি ছিল এবং কি এসেছে, মানুষের প্রকৃতিকে কিভাবে ব্যবহার করেছে, জনসংখ্যার যে বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং উপাদানের যে পদ্ধতি, সেগুলো কিভাবে মানুষের কাছে স্থানান্তর ঘটেছে। তোমরা ভালো করে ভেবে দেখো, 2011 সালের সেন্সাস তথ্য অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যা ছিল 121 কোটি সামথিং। 2024 সালেতে ঘোষণা পেয়েছি ভারতবর্ষ গোটা বিশ্বের মধ্যে প্রথম জনসংখ্যার দিক থেকে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার হয়েছে, যে 141,87,56,56,000 সামথিং। তো দেখো একটা জিনিস লক্ষ্য করে, যে পরিবেশে এই যে চেঞ্জেবল পার্সন যে বিষয়টা আসছে, ক্রমান্বয়ে কি হচ্ছে, জনসংখ্যার গতি প্রকৃতি কিন্তু ঊর্ধ্বমুখী। অর্থাৎ এর যে রেখাটা আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি তাহলে দেখতে পাবো ঊর্ধ্বমুখী রেখা। তাহলে মানুষের প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা কি, সভ্যতার অগ্রগতির সাথে সাথে বা সঙ্গে সঙ্গে শিল্পের উন্নতির জন্য প্রকৃতির উপর মানুষ কিন্তু কি করছে, আঘাত করছে। এছাড়াও পরিবেশবিদরা পরিবেশের উপর মানুষের কি করছে কার্যকলাপ,
মানুষের ওপর পরিবেশের যে ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে কিন্তু গবেষণা চালাচ্ছে। অর্থাৎ একটা জিনিস আমরা বলতে পারি যে পরিবেশ, যে পরিবেশের কথা আমরা বলছি ইতিহাস চর্চার ক্ষেত্রে, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে প্রাচীন সভ্যতার পরিবেশ ছিল খুব সুন্দর এবং সেটা মানুষের কাছে ছিল হচ্ছে খুবই পরিস্ফুটিত একটা বিষয়। কিন্তু 1960 এবং 70 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা দেখতে পাই যে গণ আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলন কেন করতে হলো? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এই যে তোমার নামামি গঙ্গে, ঠিক আছে? এই ধরনের যে প্রকল্পগুলোকে নিয়ে আসা হলো, ঠিক আছে? গঙ্গা বাঁচাও, ঠিক আছে? এই পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে কেন হলো? বনভূমি রক্ষা করতে হবে। এগুলোর একমাত্র কারণ হচ্ছে যে যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন পরিবেশের কিন্তু অবনমন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মানুষের মনুষ্য সমাজের উপর প্রভাব। অর্থাৎ আমরাই কিন্তু রীতিমতো ভাবে আমাদের জীবন ধারণের সুবিধার্থে আমরাই কিন্তু আমাদের অসুবিধে ডেকে নিয়ে আসছি। আমাদেরকে ইতিহাস, জীবন বিজ্ঞান, ভূগোল ইত্যাদি বিষয় সম্পর্কে বিশেষভাবে জ্ঞান আহরণ করতে হবে। তা না হলে কিন্তু পরিবেশ কি, পরিবেশের যে ব্যাপার, বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে আমাদের ধ্যান ধারণা পাওয়া যাবে না। পরিবেশের যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বার করে তার রেকটিফাই করতে হবে। যেমন উষ্ণতা বৃদ্ধি হয়ে যাচ্ছে, সবুজায়ন ধ্বংস হয়ে যাচ্ছে, অরণ্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই হচ্ছে বিভিন্ন ধরনের বন্য প্রাণী তারা কিন্তু লোকালয়ের মধ্যে চলে আসছে, হ্যাঁ? এগুলো তো আসার কথা নয়। তারা আসছে কেন? কারণ আছে তো। যে পরিবেশের যে সংকট, সেই সংকটের কারণ এবং তাদের সমাধান সম্পর্কে আমাদের কি করতে হচ্ছে? জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে। বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, সেখানে আমরা কি দেখতে পাবো? পরিবেশ ইতিহাস চর্চার মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বায়োডাইভার্সিটি নিয়ে একটা বিরাট বড় তত্ত্ব আছে, ঠিক আছে? সেই তত্ত্বে আমরা অবশ্যম্ভাবীভাবে উল্লেখ করতে পারি কি না, সেই পরিবেশের মধ্যে আমরা সেই তত্ত্বের মধ্যে আমরা উল্লেখ করতে পারি বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্যের মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন জীবের বা প্রজাতির হচ্ছে একসাথে বসবাস করছে বা একসাথে সন্নিবিষ্ট অবস্থায় রয়েছে। কিন্তু সেখান থেকে আজকে কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, কিছু বিলুপ্ত প্রায়, আর কিছু প্রজাতি হচ্ছে আজকে বর্তমান যুগে কিন্তু রমরমিয়ে চলছে বা তাদের অবস্থান রক্ষা করা যাচ্ছে। তাদেরকে কিছু জায়গাতে সংরক্ষণ করা হচ্ছে। যেমন এদের জন্য রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক, গ্রে ডেটা বুক, হ্যাঁ? এই সমস্ত আমাদের হচ্ছে কনসেপ্ট বার করা হয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে? মাইক্রোবায়োলজির ক্ষেত্রে করা হয়েছে। প্রকৃতির উপর এর প্রভাব কি রয়েছে? অবশ্যই রয়েছে। যেমন আমরা জলাধার, নদী, বাঁধ, খাল ইত্যাদি যখন নির্মাণ করছি আর করছি, সেটা যেমন আমাদের সুবিধার্থে কাজে লাগছে, প্লাস পাশাপাশি কি দেখতে পাচ্ছি না পরিবেশের একদম চরমতম ক্ষতি করছি আমরা। পরিবেশ সংকটনের সচেতনতা, যে অরণ্য সংরক্ষণ, আজকে মানুষ যদি শিক্ষা না নেয়, মানুষকে যদি সঠিকভাবে আমরা শিক্ষা না দিতে পারি, তাকে যদি আমরা শিক্ষার আলোর মধ্যে না নিয়ে আসতে পারি, তাহলে আমি তাকে যদি বারণ করতে যাই সে বিষয়গুলো সম্পর্কে অবগত হবে না, শুনবে না, উল্টে আমাদের পরিবেশের ক্ষতিই হবে। অর্থাৎ এই ব্যাপার সম্পর্কে আমরা যতই মাইক প্রচার করি, যতই ক্যাম্পেনিং করি, নিজেরা যদি না এগিয়ে আসতে পারি, নিজেরা যদি সঠিকভাবে না দিশা দেখাতে পারি, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভবপর হয়ে উঠবে না। তাহলে আমরা বলতেই পারি যে পরিবেশ চর্চার ক্ষেত্রে বা পরিবেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে পরিবেশের যে পারিপার্শ্বিক অবস্থান রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে যখন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কি করছি, আলোচনা করছি, তার বিষয়গত ধ্যান ধারণাগুলো সম্পর্কে আমরা জানতে পারছি এবং সেগুলোকে নিয়ে যখন আমরা কি করছি, বিশ্লেষণ করছি। যেমন আমি উদাহরণ হিসাবে বলতেই পারি চিপকো আন্দোলনের কথা। হুম, সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা কি করছি, নিয়ে আলোচনা করছি বা অ্যানালিসিস করছি, সেখানে এগুলো আমাদের তো এমনি এমনি হয়ে ওঠেনি। অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে, পাশাপাশি আমাদের হচ্ছে নদ নদীকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, এই যে আজকে দেখো হাওড়া জেলাতে সব থেকে বেশি রেস্ট্রিকশন করছে কি না, তারা তৈরি করেছে যে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে। ওখানে কিন্তু সাপ মারা বা হচ্ছে কোনো হচ্ছে তোমার প্রাণীকে হত্যা করা যাবে না।
বলছে যে তুমি যদি সেটাকে রেস্কিউ না করতে পারো বন দপ্তরে খবর দাও। আজকে বন দপ্তরগুলোকে নিয়ে আসা হয়েছে কেন? বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য। বন্য বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের আইন করা হয়েছে, প্রশাসনিক বিভাগ করা হয়েছে, তার হচ্ছে চিফ এক্সিকিউটিভ তৈরি করা হয়েছে। কেন করা হয়েছে? এমনি এমনি করে দেওয়া হলো? কারণ পরিবেশ চর্চার যে ইতিহাস সেটাকে সঠিকভাবে যাতে মেনটেন করা যায়। আজকে চোরা শিকারির উপদ্রব বন্ধ করতে হবে। এই যে চন্দন কাঠ, হ্যাঁ, এই চন্দন কাঠটা হচ্ছে মানে বহু মূল্যবান, ঠিক আছে? সেই গাছগুলোকে কেটে ফেললে একদিক থেকে কিন্তু পরিবেশে আমাদের অবনমন ঘটছে, ঠিক আছে? গাছ মূল্যবান হলে কিন্তু তাও কি করছে, চোরা শিকারীরা বন্ধ করে দিচ্ছে। এটা নিয়ে একটা মুভিও আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এই রকম যখন আমরা দেখতে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে ইতিহাসের ক্ষেত্রে যখন পরিবেশ এবং তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে যখন বিশেষভাবে আলোচনা করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের পরিবেশের ইতিহাস। এবং আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এটাকে কিভাবে মডিফিকেশন করা হয় না, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন প্রশাসন যেমন কাজ করছে, তার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে ক্যাম্পেনিং করা, মানুষকে সচেতন করা, পোস্টার তৈরি করে অ্যানালিসিস করা, তারপর পথনাটক তৈরি করা, পথনাটক করা, ঠিক আছে, স্লোগান তোলা, ঠিক আছে, গ্রুপ ওয়াইজ বৃক্ষরোপণ পালন করা এবং সেগুলোকে পরিচর্যা করা, যত্ন নেওয়া, এই সমস্ত বিষয়গুলো করলে তবেই কিন্তু ইতিহাস একটা পরিপূর্ণতা লাভ পাবে। কারণ ইতিহাস আমাদেরকে ভাবতে শেখায়, ইতিহাস আমাদেরকে জানতে শেখায়, ইতিহাস আমাদেরকে বুঝতে শেখায় যে প্রাচীন যে সভ্যতা ছিল, যেখানেতে পরিবেশের যে সমস্ত বিষয়গুলো ওতপ্রোতভাবে সংযুক্ত ছিল, সেখানে যে সমস্ত গাছপালা ছিল, সেখানকার যে সবুজায়ন ঘটেছিল, আজ তা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তোমরা নিজেদের কথা ভালো করে লক্ষ্য করো, নিজেদের ইতিহাসকে ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমরা ছোটবেলাতে যে চারিপাশের অবস্থা দেখতে পেতে, গাছ গাছড়া থেকে শুরু করে যে অবস্থা দেখতে পেতে, বর্তমান সভ্যতাতে কিন্তু সেটা দেখতে পাও না। পাও কি? বলো তো আমাকে। না স্যার। না স্যার। এটার একমাত্র কারণ হচ্ছে যে সভ্যতা যত অগ্রগতির দিকে এগোবে, অর্থাৎ ডেভেলপমেন্ট হবে, তত কিন্তু কি হবে, পরিবেশের কিন্তু অবনমন ঘটতে থাকবে। আজকে আমার গরম লাগছে, আমি এসি কিনে নিয়ে চলে আসলাম, এসি লাগিয়ে দিলাম, কিন্তু আমি বুঝলাম না যে সেই এসি থেকে কি হচ্ছে, একটা সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন উৎপন্ন হচ্ছে, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। সেটা আমি কিন্তু বুঝলাম না। কিন্তু যদি তার জায়গায় আমি 50টা গাছ কিনে নিয়ে এসে বসিয়ে সেটাকে বড় করতাম, সেটা কিন্তু আমার তার থেকে বেশি আমার কাজ দিত। কিন্তু সেগুলো আমরা করি না। অর্থাৎ আজকে বর্তমান যুগে মানুষ হয়ে গেছে সুখী, ঠিক আছে? মানে মানুষ হয়ে গেছে সুখী, তারা আর কর্মঠ হচ্ছে না। আগেকার দিনে মায়েদেরকে দেখবে বা দেখতে পেতে, তারা কি করতো, তারা হচ্ছে শিল নোড়াতে বাটনা বাটতো, ঠিক আছে? তারা দেখবে হচ্ছে এই ঢেঁকি, ঢেঁকির যে আমি আগে বাংলা পড়াতে পড়াতে তোমাদেরকে বললাম, ঢেঁকিতে কি করতো না, ঢেঁকিতে সবাই হচ্ছে চাল ভাঙতো, ঠিক আছে? আজকে বর্তমান সভ্যতা উন্নত মানের হয়ে গেছে বলে সেখানে কি দেখা যাচ্ছে না, সেখানেতে আমরা দেখতে পাচ্ছি যে সেই সভ্যতাতে মানুষ কি করছে না, সেই সভ্যতাতে মানুষ হচ্ছে ইলেকট্রনিক সমস্ত যন্ত্র ব্যবহার করছে, ইলেকট্রনিক সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছে। তোমরা একটুখানি ওয়েট করো, আমার এখানে কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে যাওয়ার কারণে আমি করতে পারিনি, তোমার হচ্ছে তোমাদের সিস্টেম অ্যাক্সেস করতে পারছি না। তো মোটামুটি ভাবে তোমাদের আমার এখানে কারেন্ট আসলেই আমি আমার ক্লাস অন করছি। রেকর্ড তো করলাম, জানি না কি হবে।
না রে, আমি কি করতে যাবো? এটাই প্লেনে করে নিয়ে যাবো নাকি? কাজ নেই আর আমার ওই সব কেনাকাটা নিয়ে বসে থাকলেই হয়ে যাবে। তো মিথ্যে কথা বলতে যাবো? আমি আর যেতে পারবো না, আমাকে বলে দিয়েছি তো। গেলে কিছু জায়গাটা উঠলো তো। বলছি কারেন্টের ছেলেকে পরে কথা বলছি, পরে কারেন্টের ছেলেকে শুনে নেবে। পয়লে উঠে ফোন করছি।
শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। অ্যাকচুয়ালি কারেন্টটা চলে গেছিলো বলে এটা কানেক্ট করা যায়নি, সমস্যা হয়ে গেল। তো আমরা কোথায় ছিলাম? স্যার পরিবেশের ইতিহাস চর্চা হচ্ছিল। ওকে 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 ওকে। আজকে কারেন্টটা অনেকভাবে করলো। তো পরিবেশের ইতিহাসের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম যে এরকম যে ঘটনাটা, যে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে বিভিন্ন ধরনের এই আন্দোলন যেগুলো যা হচ্ছে সেগুলো কিন্তু এই কারণের জন্য হয়ে থাকে। তো এবার আসছি যে পয়েন্টে, সেটা হচ্ছে যে বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে বিজ্ঞান, প্রযুক্তি এবং হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যে ইতিহাসটা রয়েছে। আগে প্রাচীনকালে শল্য চিকিৎসা ছিল, চড়ক এবং শ্মশ্রুতের কথা আমরা প্রত্যেকেই শুনেছি, এবং যে আমরা গ্যালিলিও, কোপারনিকাস, ঠিক আছে, এই সমস্ত বিজ্ঞানীদের নাম শুনেছি। এছাড়াও আরো আইনস্টাইন, হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইনের কথা শুনেছি, আইজাক নিউটনের কথা শুনেছি। এদের কিন্তু কথা আমরা কিন্তু প্রত্যেকেই কি করেছি, এদের প্রত্যেকের কথা কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি। যে একটা মিনিট ধরো তো, আমি বলে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। কালকে বেরোবো তো। অত সকালবেলায় বেরোনো খুব চাপ হয়ে যাবে, ওই জন্য কালকে থেকে চলে যাবো, গিয়ে থেকে যাবো। হ্যাঁ হ্যাঁ, পরশু ভোরবেলা গেলে অসুবিধা নেই। সেই ভোরবেলা 4টের সময় বাইক নিয়ে যাওয়া মানে বুঝতে পারছিস তো কত কষ্টকর ব্যাপার। আর হেতা কোথা নদীয়া তো না। সে ঠিক আছে, শনিবার থেকে যাব, সেটা কোনো ফ্যাক্টর নয়। আরে থাকার যখন জায়গা আছে, চাপ কি আছে। তাহলে কি পরশু বেরোবি বলছিস? যা বলবি তুই, যা বলবি তাই হবে। হ্যাঁ, হুম 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 হুম, হ্যাঁ। কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি গাড়ি চালাবো তো। আমি পড়িয়ে নিয়ে তোকে ফোন করছি। হ্যাঁ, ক্লাস করাচ্ছি, পড়িয়ে ফোন করছি। হুম 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 হুম, ফোনটা রিসিভ করিস। হুম 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 হুম। তো বিষয় হচ্ছে যে বিজ্ঞানের, প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার যে ইতিহাস রয়েছে, তাহলে সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে অতি প্রাচীন কাল থেকে আমাদের কি ঘটনা লক্ষ্য করা গেছে না, সেখানে অতি প্রাচীন কাল থেকে এই যে অতি প্রাচীন কাল থেকে যে বিষয়টা এসছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি শুরু হয়েছে। ঠিক আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি শুরু হয়ে গেছে। আহ, সেখানেতে আমরা কি বুঝতে পারছি না, সময়ের যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজন কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে বা বেড়ে যাচ্ছে, এবং প্রয়োজনের যে তাগিদ, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা প্রিভিয়াসে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে তৎকাল সমাজে মানুষের রোগ, নাড়া, বিসুখ যেটা যা হতো তুলনামূলকভাবে কম হতো। বর্তমানে কিন্তু তার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং সেটাকে কেন্দ্র করে কি করছে না, বিজ্ঞান এবং প্রযুক্তির কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর কাজ করছে। যে আধুনিক যে আমাদের যে যন্ত্রপাতিগুলো, যেগুলোকে বর্তমানে মডিফিকেশন করে নিয়ে আসা হয়েছে, ইটস দ্য মডারেশন, সেগুলো কিন্তু এই আদিম যুগে যে সমস্ত শল্য চিকিৎসা করা হতো তার কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে। যেমন আমি বলতে পারি, কৃষিতে, সামরিক শিল্পেতে, উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, চিকিৎসা বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু উন্নতি সাধন হয়েছে। অর্থাৎ শল্য চিকিৎসা যে পরবর্তীকালে পরিকল্পিত হয়ে উঠেছে তা কিন্তু আমরা জানতেই পারি। তো বিষয়টা যদি
আমরা একটু ভালোভাবে দেখি, আগেকার দিনে কিন্তু সার্জারি করতে গেলে অ্যানেস্থেসিয়া কিন্তু করা হতো না, ডাইরেক্ট সার্জারি করা হতো। সেক্ষেত্রে মানুষের প্রাণ বাঁচানো কিন্তু খুব দুর্বিষহ ছিল, এবং জ্যান্ত অপারেশন মানে তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। বর্তমানে কিন্তু অ্যানাস্থেসিয়া করা হয়, আরো মডারেশন করে এখন আর হচ্ছে ওই করে দেওয়া হয় যে সেই জায়গাটাকে হচ্ছে আমরা কি করে দিই না, অবশ করে দিচ্ছি। তো মানুষের সমাজের উপর যে প্রভাব রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সাথে মানুষ যেভাবে তার অ্যাক্টিভিটিসকে কাজে লাগাচ্ছে, তো পরিস্থিতির ওপর নির্ভরশীল হয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কি করছে, চিকিৎসাবিদ্যারও উন্নতি ঘটছে এবং উন্নতি সাধন হচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজ কি করছে, এদের প্রভাব সম্পর্কে অবগত হচ্ছে যে কি প্রভাব পড়তে পারছে সমাজে। এবং প্রাচীন সভ্যতা থেকে বর্তমান সভ্যতার যে কনসেপ্টকে কাজে লাগিয়ে কি করেছে, সমাজ এবং সভ্যতার অগ্রগতি ঘটতে আরম্ভ করেছে। এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পলিসি, বিভিন্ন নীতি এগুলো কিন্তু আসছে, সেগুলো কিন্তু গড়ে উঠছে, সেগুলোও আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারি স্বাস্থ্যনীতি সম্পর্কে আমরা নানা ধরনের ধারণা পাচ্ছি, সরকারি বিভিন্ন সহযোগিতা পাচ্ছি, এবং নারীদের অগ্রগতি হচ্ছে, যেটা 19 শতকে আমরা চিকিৎসা ক্ষেত্রে দেখতে পাই যে নারীদের যে আমরা প্রাচীন সভ্যতার ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে নারীদের অগ্রগতি হচ্ছিল না, তো নারীদের অগ্রগতি ঘটছে এবং নারীরা এগিয়ে আসছে বিভিন্ন ধরনের যে নার্সিং বা সেবামূলক কাজের সাথে কিন্তু নারীরা এগিয়ে আসছে। ফার্স্ট কিন্তু আমরা যদি দেখি ভগিনী নিবেদিতা, তারপর মাদার টেরেসা, এই ধরনের মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে, এগুলো তারা করছে। এবং ব্যবহারিক জ্ঞানের যে উন্মেষ, বিজ্ঞানীদের দ্বারা যে প্রাকৃতিক এবং মানবিক যে শরীর, সেই শরীর তত্ত্ব নিয়ে সম্পর্কে তারা পর্যালোচনা করছে, এখনো বর্তমানে কিন্তু কি করছে, সেটাকে স্টাডি করে যাচ্ছে। ফলে গবেষণার ফলে নানা ধরনের জ্ঞান এবং নানা ধরনের ঐতিহ্যপূর্ণ বিষয় এবং বিভিন্ন প্রযুক্তির যে যন্ত্রপাতি এবং ঔষধ বা হচ্ছে বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট, সেগুলো কিন্তু উঠে আসছে। ফলে কি হচ্ছে, প্রাচীন সভ্যতা ছিল এক ধরনের এবং বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা বিজ্ঞান কি হচ্ছে, অগ্রগতি ঘটছে। তাহলে মানুষ এবং সমাজের সাথে যেমন ওতপ্রোতভাবে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, পাশাপাশি প্রযুক্তির বিবর্তন ঘটছে, স্বাস্থ্য নীতিটা বজায় থাকছে এবং নারীদের যে অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখতে পাচ্ছি, এবং ব্যবহারিক জ্ঞানের উন্মেষটাও আমরা কিন্তু কি করতে পারছি, লক্ষ্য করতে পারছি। এরপর যদি আমরা দেখি নারীদের ইতিহাস, তাহলে সেখানে কি দেখতে পাবো, সেই নারীদের ইতিহাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এই ইতিহাস চর্চার ক্ষেত্রে নারীরাই কিন্তু একটা আলোড়ন জাগিয়েছে। কারণ প্রাচীন সভ্যতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কেবলমাত্র স্বাধীনতা পুরুষদের জন্য হয়নি, নারীরাও কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত ছিল, নারীদের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে আমাকে, এটা আমি প্রশ্ন করছি, যে সবুজ বিপ্লবেতে কাদের ভূমিকা বেশি, পুরুষ না নারী, এবং কেন? কে বলবে? বলো। স্যার, নারীদের ভূমিকাটাই বেশি, কারণ নারীরাই প্রথম বৃক্ষরোপণ করতে পেরেছিল। আদিমকালেতে নারীরাই প্রথম গাছ লাগিয়ে বীজ থেকে গাছ তৈরি করতে পেরেছিল, মানে তার ফলেই actual হচ্ছে এত বনাঞ্চল গড়ে উঠেছে। নারীরা হচ্ছে সংরক্ষণশীল এবং সমৃদ্ধিশীল, ঠিক আছে? তবে মানে তারা কি করেছিল, তারা হচ্ছে বিভিন্ন ধরনের বৃক্ষকে, মানে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের বীজ, আমরা যদি আগেকার দিনে মানে কথা পড়ি, ইতিহাসে পড়ি, তাহলে সেখানে দেখতে পাবো যখন মানুষ চাষের কৃষিকাজের ব্যবহার শিখলো, তাহলে তখন কি করেছে, সেই কৃষিকাজের ব্যবহার যখন তারা শিখেছে, তো শেখার সময় যে বীজকে তারা কি করতো, সংগ্রহ করতো, বিভিন্ন পাখিরা এসে বীজ ফেলতো, সেখান থেকে কি করতো, তারা কিন্তু বীজগুলোকে সংগ্রহ করতো, ঠিক আছে? এই সংগ্রহ করার ফলে আস্তে আস্তে কিন্তু চাষের উন্নতিতে তারা কিন্তু অগ্রবর্তী এবং ভূমিকা পালন করেছে। তো নারীদের ভূমিকা অনেকটাই রয়েছে। এ প্রসঙ্গে একটা খালি কথা বলে রাখি, আমাদের ইউনিভার্সিটিতে একটা ইন্টারনাল ডিবেট হয়েছিল, ঠিক আছে, যে সভ্যতা এবং সমাজের অগ্রগতিতে পুরুষ অপেক্ষা নারীর ভূমিকা বেশি বা অধিক, এটা ছিল আমাদের টপিক।
তো পুরুষদের পক্ষ থেকে আমি অংশগ্রহণ করছিলাম এবং আমি নিজে ছিলাম দলনেতা। আর নারীদের যে বিষয়টা ছিল, নারীদের থেকে হচ্ছে আমাদের যে উদয়নারায়ণপুর কলেজ রয়েছে, উদয়নপুর কলেজের জিওগ্রাফির যিনি ম্যাডাম এখন রয়েছেন, মৌমিতা কর, ঠিক আছে? উনি ছিলেন মহিলাদের হচ্ছে দলনেতা। আর আমি ছিলাম হচ্ছে পুরুষদের দলনেতা। আর সহকারী দলনেতা ছিল আমাদের খুঁড়িগাছি প্রাইমারি স্কুলের হচ্ছে নতুন যে জয়েন করেছে কৌশিক কোলে, ও ছিল হচ্ছে সহকারী দলনেতা। আর ওদেরও ছিল এরকম। তো আমরা কিছু টপিক বলেছিলাম, সেই টপিকের উপর ভিত্তি করে আমি নয়, বলে তো আমরা জিতে গেছি, মানে ডিবেটটা জিতে গেছি। এবার তোমাদের বলা হয়েছে কিনা জানি না, আমাদের টোটাল সংখ্যা ছিল স্টুডেন্টের ১০০ জন, ১০০টা সিট টোটাল, মানে কাউন্সেলিং করে তো নেওয়া হয়। ১০০ জন সিটের মধ্যে ৮০টা মেয়ে আর ২০টা ছেলে, ঠিক আছে? এবং তোমাদের পুরাসি স্কুলের যে সংস্কৃতর যে টিচার স্বরূপদা, স্বরূপদাও পর্যন্ত ছিল। ভয়ে আমি আর হচ্ছে স্টেজ থেকে নামতে পারিনি। মেয়েগুলো এমন রেগে গেছে, কাঁই কাঁই করছে রেগে, আমি আর স্টেজ থেকে নামিনি, এ নামলেই পিটবে। মানে এমন কিছু টপিক এবং এমন কিছু অ্যানালিসিস দেওয়া হয়েছিল, ওই জন্য হঠাৎ মনে পড়ে গেল। ওই জন্য যখনই কোনো কিছু তথ্য দিতে হবে, নারীদের ভূমিকা কিন্তু অধিক বলেই তথ্য দিতে হবে, তা না হলে কিন্তু বিপদ আছে। তো আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা যদি দেখি যে নারীদের ভূমিকা কিন্তু অগ্রণী রয়েছে, কারণ নারী গঠিত সমাজ, অর্থাৎ নারী ইতিহাস চর্চার মাধ্যমে পুরুষ শাসিত সমাজকে উপেক্ষিত নারী সমাজের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। যেখানে আমরা বলতে পারি যে এই যে পুরুষ শাসিত সমাজ, সেখানে নারীদের কিন্তু প্রাধান্য আস্তে আস্তে আমরা বৃদ্ধি করতে পারছি, বা তারাও কিন্তু দায়িত্ব নিতে শিখছে, বা তারাও দায়িত্ব নিয়েছে। এবার হচ্ছে নারীর অধিকার এবং নারী পুরুষের সমান অধিকারের কথা সেখানে তুলে ধরা হয়েছে নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে। অপর দিক থেকে নারীর মর্যাদা বৃদ্ধি, নারীদের সামাজিক মর্যাদা, ক্ষমতা বৃদ্ধি, শিক্ষা, চাকরি ক্ষেত্রে নারীদের সমান সুযোগ সুবিধা এবং নারীদের স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক দিক থেকে তাদেরকে সাবলীল করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে তথ্য অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে পিতৃ সম্পত্তির নারীরা কিন্তু সমান অধিকার লাভ করে থাকে। পারিপার্শ্বিক পরিস্থিতি, লিঙ্গ বৈষম্য, পারিপার্শ্বিক সম্পর্ক, তাদেরকে যে একটা কি বলবো, যে সমাজের একঠাসা করে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা থেকে কিন্তু তারা আস্তে আস্তে পরিস্ফুটিত হয়ে আবার এগিয়ে আসছে। আমরা বেগম রোকেয়ার কথা বলতে পারি এই প্রসঙ্গে। তিনি কিন্তু একজন মহিষী নারী, তিনিও চার দেয়ালের মধ্যে বন্দি অবস্থা থেকে বাইরে বেরিয়ে তার জগৎটাকে তিনি কি করেছিলেন, লক্ষ্য করেছিলেন। ক্লাস 9-এ তোমরা হিমালয় দর্শনে দেখতে পাবে যে নারীদের যে অবস্থান, তারা কিভাবে আজকে প্রাচীন সভ্যতা থেকে বর্তমান সভ্যতা এসেছিল, মানে এসেছে এবং বর্তমানে যাচ্ছে। আজকে পুরুষদের মতো তারাও কিন্তু পাইলট হচ্ছে, তারাও কিন্তু ড্রাইভার হচ্ছে, তারাও কিন্তু বড় বড় বিজনেসম্যান হচ্ছে, তারাও কিন্তু প্রফেসর, তারাও ডক্টর, তারাও ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে, তারাও সামরিক দিকে সহযোগিতা পালন করছে। অর্থাৎ তাদেরকে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া হয়েছে এবং সেটা তাদের কিন্তু প্রাপ্য, কারণ এক এবং ঐক্যবদ্ধতা সমাজকে সঠিক পথের দৃষ্টান্ত দেখাতে সহযোগিতা করে থাকে। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাবো যুগের পরিবর্তনের সাথে সাথে নারীদেরও কিন্তু ক্রমাগত কি হয়েছে, বিবর্তন লক্ষ্য করা গেছে। এবং প্রাচীন ইতিহাসে এই নারীদের ওপর যে সমস্ত মানে অমর্যাদা করা হতো, যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হতো, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটা হয়ে যাওয়া উচিত। কেননা আগেকার দিনে দেখবে এক একটা রাজরাজাদের 5টা 6টা করে স্ত্রী থাকতো। এবার এই স্ত্রী থাকার কারণ রয়েছে, নারীদের যখন
আমরা কেবলমাত্র একটা বস্তু, কেউ কিন্তু কিছু মনে করবে না, আমি কিন্তু বোঝানোর ক্ষেত্রে বলছি, আমি কাউকে কিন্তু অপমান করছি না। নারীদেরকে যখন কেবলমাত্র একটা বস্তুর সঙ্গে তুলনা করা হতো, তাহলে সেক্ষেত্রে তাদের করণীয় কিছু ছিল না। সমাজ তাদের কোণঠাসা করে দিয়েছিল। সামাজিকতা ছিল না। তাদের মধ্যে ন্যায়, নীতি, আদর্শ, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষার আওতায় নিয়ে আসা হয়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের তত্ত্বাবধানে তারা কিন্তু অনেকটাই মাথা উঁচু করতে পেরেছে। তাদের আমরা দেখেছি বাল্যবিবাহ, বহুবিবাহ, ঠিক আছে? এর মাধ্যম দিয়ে হ্যাঁ, তাদেরকে কি করা হয়েছিল? তাদেরকে সমাজের মধ্যে একটা সাইড করে দেওয়া হয়েছিল। এছাড়াও তাদের মধ্যে অশিক্ষার অভাব নিয়ে আসা হয়েছিল। তো ফলে কি হয়েছিল? না তারা কোনটা সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু উপনীত হতে পারেনি। পরবর্তীকালে তাদেরকে যখন চেঞ্জ করা হলো, সিদ্ধান্ত চেঞ্জ করে মডিফিকেশন করা হলো, বিভিন্ন সমাজ সংস্কারকরা তারা এগিয়ে এসেছিলেন। তাদের এক এবং ঐক্যবদ্ধতার উপর ভিত্তি করে আজকে সমাজ কিন্তু পরিপূর্ণতা লাভ করেছে। সমাজ কিন্তু সঠিক পথের দিশা দেখেছে। ঠিক আছে? এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বুঝতে পারবো নারীরা কিন্তু আজকে ঐতিহাসিক ক্ষেত্রে যে তাদের আমূল পরিবর্তন, সেটা কিন্তু অবশ্যম্ভাবিকভাবে কিন্তু ঘটে চলেছে। এই হচ্ছে বিষয়। পরের দিনকে আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানে ব্যবহৃত যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে এবং বিভিন্ন যে পত্রপত্রিকা রয়েছে সেগুলো সম্পর্কে। করলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। এখন প্রশ্ন লিখবে। প্রশ্নগুলো আমি বলছি, তোমরা লিখতে আরম্ভ করো। প্রথম প্রশ্ন, শহরের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাস চর্চার গুরুত্বগুলি আলোচনা করো। 5 নাম্বার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা আর একবার বলুন। আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাস চর্চার গুরুত্বগুলি লেখো। আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাস চর্চার গুরুত্বগুলি লেখো বা আলোচনা করো। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। সামরিক ইতিহাস চর্চা বলতে সামরিকটা পড়িয়ে দিয়েছিলাম নাকি, না যে পড়ালাম? হ্যাঁ স্যার, না স্যার, সামরিক পড়িয়ে দিয়েছিলেন। লেখো, পরিবেশ ইতিহাস চর্চায় পরিবেশ ইতিহাস চর্চায় পরিবেশ ইতিহাস চর্চা বলতে কি বোঝো? পরিবেশ ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আধুনিক
ইতিহাস চর্চায় পরিবেশে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। হয়েছে? করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা। উফ, এত মেসেজ, মেন্টালি ড্যামেজ হয়ে যাব। বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বগুলি লেখো। তারপর লেখো নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। অথবা নারী ইতিহাস চর্চা বলতে কি বোঝায়, নতুন সামাজিক ইতিহাসে নারী ইতিহাসের গুরুত্বগুলি লেখো। এটা 2017 সালে মাধ্যমিকে পড়েছিল। স্যার এটা একটাই প্রশ্ন তো? নারী ইতিহাসের উপর একটা টিকা লেখো, অথবা দিয়ে বললাম যে এই প্রশ্নটা একটাই প্রশ্ন, যে এরকম ভাবেও আসতে পারে যে নারী ইতিহাস চর্চা বলতে কি বোঝায়, নতুন সামাজিক ইতিহাসে নারী ইতিহাস চর্চার গুরুত্ব। স্যার প্রশ্নটার মান কত? 5। আচ্ছা। এই হচ্ছে তোমাদের গল্প। যতটুকুনি বললাম ততটুকুনি পর্যন্ত কোশ্চেন দিলাম। বুঝলে? আচ্ছা, আজকে কি বার হলো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তোমরা আমাকে কিন্তু একটু করবে, ওই যে হোমওয়ার্ক গুলো সেগুলো কিন্তু আমাকে একটু পিডিএফ করে পাঠাবে, হ্যাঁ? আমার দেখতে সুবিধে হয়ে যাবে তাহলে। স্যার কালকে কখন ক্লাস করাবেন? কালকে কালকে হুম? ক্লাস নেবো বলেছিলাম না? হ্যাঁ বলেছিলেন তো। স্যার কবে কালকে বলেছেন? কালকে নয় তো, বুধবার ছিল। বুধবার ছিল তো। স্যার শুক্রবার বললেন তো। কি জানি না আমার স্যার বুধবার বলেছেন। ও, তাহলে বুধবারই বলেছিলাম হয়তো, খেয়াল নেই আমার ঠিক। একটা কাজ করো, কালকে অ্যাকচুয়াল ক্লাসটা আমি ব্যাপার হচ্ছে যে স্যার কালকে আমার সারাদিনই হবে না। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে কালকে আমার পক্ষেও সম্ভব হবে না, কারণ আমি কালকে নদিয়া যাচ্ছি, ফিরবো রবিবার দিনকে রাত্রে। হ্যাঁ, মোটামুটি ওই 8টা 8:30-র মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার কথা। ইনকেস যদি লেট হয় তাহলে আসতে দেরি হয়, ট্রেনটা যদি পেয়ে যাই তাড়াতাড়ি তাহলে হয়ে যায়। তো রবিবার দিনকে আমি একটা তোমাদের 9:30 কি 10টা থেকে একটা ক্লাস রাখবো। কারো কি এতে আপত্তি আছে? প্রত্যেক সপ্তাহে নাকি শুধু স্যার আজকে 10টা এই থেকে তো কি করে হবে? কেন গো? স্যার অত রাত্রিরে ক্লাস করালে তো স্যার 12টা বেজে যাবে। স্যার ফোনে নেটও থাকবে না অত স্যার রাত্রি পর্যন্ত। স্যার আমরাও অনেকটা জার্নি করে আসি, কলকাতা থেকে আসি। আহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক তোমাদের শিডিউল। এই রবিবারটা করিয়ে দিন খালি, নালে ঠিক আছে, অ্যাকচুয়ালি এই রবিবারটা করিয়ে দিলে তোমাদের শিডিউলটা কমপ্লিট হয়েছে, তাই জন্যই বললাম। হ্যাঁ স্যার এই রবিবারটা করিয়ে দিন। হ্যাঁ, মানে এটা রেগুলারিটি থাকবে না, জাস্ট আমি করিয়ে দিচ্ছি, কারণ অ্যাকচুয়াল
রবিবার দিনকে আমারও ক্লাস করানোর কোনো ইচ্ছা থাকে না, কারণ আমি কিন্তু আমার একদিনও ফ্রি টাইম পাই না। এবার অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে পরপর দুদিন ইউনিভার্সিটির কাজ থাকে, মিটিয়ে আসতে করতে বাড়ি ফিরতে এবার একটু রেস্ট নিতেই হয়। তবুও তোমাদের অ্যাকচুয়াল যাতে এটা না হয়, শিডিউলটা মেনটেন যাতে হয়, সে কারণের জন্যই ক্লাসটা নেওয়া। ঠিক আছে, এজন্যই বলা, আর কিছু না। আর একটা জিনিস হচ্ছে, একটা ভালো জিনিস, সেটার সাথে আমি যুক্ত আছি। তোমরা যদি কেউ মাধ্যমিকের পর বিষয়টা ইন্টারেস্ট দেখাও, তাহলে মাধ্যমিকে তো এমনি 3 মাস তোমরা এতেই থাকবে, রিল্যাক্সেশনেই থাকবে। অনেকে বিভিন্ন কোর্সের সাথে যুক্ত হতেই পারো, ইন কেস কোনো প্রবলেম নেই। তো তবুও একটা জিনিস তোমাদেরকে বলা, যে এটা হচ্ছে কেবলমাত্র ফিজিক্স আর জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় না। ঠিক আছে, সেটা কি? ইকোস্পেটিয়াল ল্যাব, ঠিক আছে, যাদের সাথে আমি যুক্ত আছি, আমাদের যে পৃথিবীর যেমন কৃত্রিম যে সমস্ত উপগ্রহগুলোকে কন্ডাক্ট করা হয়েছে, বা যে সমস্ত স্যাটেলাইটগুলোকে কন্ডাক্ট করা হয়েছে, সেই স্যাটেলাইট থেকে আমাদের যে আর্থ সারফেসের ওপর যে অ্যানালিসিস করা বিভিন্ন বিষয়ের ওপর এবং রিসার্চেবল পার্ট, সেই বিষয়টা নিয়ে আমি এখন কাজ করছি। তো তোমরা যদি এই বিষয়টা সম্পর্কে শিখতে চাও, খুব বেশি দিন টাইম লাগে না, এটা মোটামুটি 1.5-2 মাস 3 মাসের মধ্যেই কন্টিনিউ যদি রেগুলার ক্লাস করতে হয়, তাহলে কিন্তু শিখে যাবে। তো মাধ্যমিকের পর ভাবনা চিন্তা করবে। ঠিক আছে, তো এখন মোটামুটি যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলোকে কমপ্লিট করবে, এবং এর পাশাপাশি টেক্সট বইটাকে পড়বে। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো। আর তোমাদের ভয়েস ক্লিপের আমি যে এই এতক্ষণ যে ক্লাসটা হলো তার যে রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা দেখি হলো কি না।